ঈদ মোবারক। আমার সাথে মনে হয় আমি ডানাওয়ালা পড়ি, কারণ বড় হয়েছি, আমরা বুড়াও হয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি, তোমার সাহসের 10 ভাগের 1 ভাগও আমার নাই। ইউ আর সাচ আমার লাইফে থাকলে তুমি এর থেকে বেশি সাহসী হইতা। তো আমি 9 পড়ি, 10 পড়ি, বিয়ে প্রস্তাব আসা শুরু করে খুবই রেগুলার, এখনো আছে ভাই, দাও পালানি, দিছি পালান। সব থেকে হাইয়েস্ট সিনেমা রিলিজ হওয়ার পর থেকে মনে হয় 3 বছর ধরে আমারই ছিল। হ্যাঁ, ওইভাবে হিসাব করলে 20-25টা তো হবে। বকা দেয় নাই, বাট ওটা আমার কাছে বকার থেকে অনেক বেশি মারের মতো লাগে। সেটা হচ্ছে গেছেন সেলিম। দেন আমি যখন করলাম, এসে বলে কি প্যাক আপ, বলতো কি লাইটটা নিয়ে যাই, আমি লাইটটা নিয়ে চলে গেছি। আমি অনেক সুন্দর, এটা আমি ছোটবেলা থেকে শুনে আসছি। শুরু থেকে ইন্ডাস্ট্রি কি জানে যে আমি একটু তারছিলাম। এতগুলো প্রেম আমার জীবনে আসছে, কোনোদিন নায়কের সাথে প্রেম শুনছো? না, এটা কেউ শুনলাম না কোনোদিন। সবাই তো মাথায় রাখে যে ওটা নায়িকা। তো দিন শেষে তো আমি ওই সময় আমি একটা মা, একটা শরীর অন্য একটা শরীরকে জন্ম দেয়। ভাই আমার মনে হয়েছে যে এটা পারফেক্ট। আমার খালি মনে হতো নানু ভাই মরে গেলে তো মরে যাবো। ক্রাশ না, ও মাই গড, শাকিব খানের সাথে কাজ করতেছি, শেষ হয়ে যেতে পারতাম। রিয়েল লাইফ গ্যাংস্টারের কাছ থেকে প্রেমের প্রস্তাব পাইছো? হ্যাঁ, রিয়েল লাইফ? হ্যাঁ, প্রেম হয়েছে। আমার কাছে সবাই সুন্দর লাগে, বিশ্বাস করো। কারো কথা সুন্দর লাগে, কারো দেখতে সুন্দর লাগে, কারো চুল সুন্দর লাগে, আমার কাছে সবাই সুন্দর। আমি ফিল্টার করে কথা বলতে পারি না। বৃহস্পতিবার হচ্ছে তোমার নোটিশ আসলো, আইনি নোটিশ। এমন কোন সিনেমা আছে যেটা ধরো রিলিজ হয় নাই, ওই সিনেমাটা রিলিজ হলে সুপার ডুপার হিট হতো? রানা প্লাজা। রানা প্লাজা। পরে শাড়ির সংখ্যা কত? গুনতে তো এটা ইম্পসিবল, 6000 তো হবে। সিয়াম আহমেদ। অভিমানী বন্ধু বলতে যা বোঝায়। এক কথায় যদি বলা হয়, সামাজিক মাধ্যমে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্বদের একজন তিনি। ফেসবুকে তাকে অনুসরণ করেন প্রায় 1.5 কোটিরও বেশি ভক্ত। শুধু দেশেই নয়, তার রূপের জাদু ছড়িয়ে পড়েছে সীমানা পেরিয়ে ভিনদেশী দর্শকদের মাঝেও। তার সৌন্দর্য ও উপস্থিতিতে মুগ্ধ হয়ে আমাদের কবি নির্মলেন্দু গুণ বলেছিলেন, তুমি আমাদের সুচিত্রা সেন। অদেখা পরীর মতো মোহময়ী এই চিত্রনায়িকা আমাদের সবার প্রিয় পরীমণি। তার অভিনয়, ব্যক্তিত্ব আর জীবন সংগ্রাম সব মিলিয়ে তিনি যেন এক জীবন্ত গল্প। এপি স্টারের আজকের আয়োজনে আমার অতিথি এই নায়িকা। অল্প কথায় তাকে ব্যাখ্যা করা একটু কষ্টকর, তাই সরাসরি তাকে আড্ডা দেওয়ার মাধ্যমে জানতে পারবো তার ব্যক্তি জীবন, তার চলচ্চিত্রের ক্যারিয়ার এবং মানুষ হিসেবে পরীর ভিতরকার ছোট্ট মনির অজানা গল্প। কেমন আছো? I love you. I love you too. খুব ভালো আছি। কেমন লাগছে তোমার এখানে আজকে আসতে পেরে? আমি তো খুবই এক্সাইটেড। আমি ভুলে গেছি। আমার সাথে মনে হয় আমি ডানাওয়ালা পড়ি এখন। তুমি এখন ডানা মেলা পড়ি। ধরো তোমার ইন্ট্রোটা যখন দিচ্ছিলাম, আমি যখন পড়ছিলাম, আই মেন্ট এভরি ওয়ার্ড। প্রত্যেকটা শব্দ আমি মিন করে বলছি। আমি না মিন করে বলছি, বিকজ মানে আমার কাছের মানুষ, বন্ধু বান্ধব সবাই আমাকে বলে আমি নাকি অনেক ব্রেভ, আমি নাকি অনেক সাহসী। কিন্তু আমার মনে হয় যে আসলে তোমার সাহসের 10 ভাগের 1 ভাগও আমার নাই। আমার লাইফে থাকলে তুমি এর থেকে বেশি সাহসী হইতা। হ্যাঁ, সেটা হয়তো মানে তোমার লাইফে থাকলে আমি হয়তো গুড, ভেরি গুড, ভেরি গুড। আমাদের এই অনুষ্ঠানের কুশল বিনিময়টা এত খুবই ফর্মালি আমি পারছি না করতে আপাতত, আজকে পারছি না। আর এখন তো তোমার পরিচয়ের সাথে চিত্রনায়িকা পরীমণির সাথে যুক্ত হয়েছে ব্যবসায়ী পরীমণি। সো আজকে আমি পরীমণির ব্র্যান্ড পরে আছি। সো I'm very happy, and আমি পড়ার পর থেকে আমার খুব ভালো লাগতেছে। I'm feeling like a kid. থ্যাংক ইউ। আজকে তোমার সাথে গল্প করব। আমি তোমার একদমই ফর্মালিটিজ, মানে শব্দ, সুন্দর শব্দ বসাতে হবে, আমরা অন্য শব্দ ব্যবহার করতে পারবো না। ফর্মালিটি আমরা সাইডে রেখে আমরা সুন্দর করতে হবে তাহলে, কারণ আমাদের সাথে এরকম একটা রিলেশন যে ফর্মালিটিজের কোনো আসলে জায়গাটা নেই। হ্যাঁ, দরকারও নেই ফর্মালিটিজের জায়গা। আমরা আজকে আড্ডা মারি, চলো আমরা গল্প করি। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা, ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা।
ঈদের আমেজ এখনো আছে, কেমন গেল তোমার ঈদ? ওই যে ঈদ এখনো আছে, ঈদ মোবারক। সত্যি আসলে মন ভালো থাকলে প্রত্যেকটা দিন ঈদের মতো লাগে, তাই না? সত্যি। তোমার নতুন ভেঞ্চার নিয়ে আমি জানতে চাই, বডি। টেল মি অ্যাবাউট বডি। এটা বলার মতো আমার মনে হচ্ছে যে এখনো ওই জায়গাতে যেতে পারিনি, কিন্তু আমি খুবই থ্যাঙ্কফুল সবার কাছে যে আমি হয়তো ওই থটটা মাথায় রেখেছিলাম যে আচ্ছা আস্তে আস্তে করে মানুষকে একটুখানি জানান দিব, সবাই আস্তে আস্তে করে রিসিভ করবে, কিন্তু এত হয় না যে যে প্রেশারটা আমার উপরে পড়ছে এই মুহূর্তে, ব্যবসাপাতি সেটা হচ্ছে ভালোই তো যে- গেল না ঈদের সময় নাকি? না, ঈদের জন্য আসলে আমরা কোনো কিছু প্রোভাইড করি নাই, এবং করতেও ওইভাবে প্ল্যানে আমার নাই, কিন্তু সবাই তো চায় যে ঈদের মধ্যে আমাদের জন্য কি করছো, হ্যাঁ, তো হ্যাঁ। পুরো ফ্যামিলির একটু। আমার মনে হচ্ছে যে এই কাপড়টা একদিনের জন্য না, এই প্রোডাক্টটা একদিনের জন্য না, এটা কমফোর্টেবলি ওই মাটা সারাক্ষণ ধরে পড়তে পারবে, যে বাইরেও পড়তে পারে, যে ঘরেও পড়তে পারে, যে হুট করে একটা মা হয় না যে আমরা কিভাবে দেখি, দেখো আমি তো শুরু করেছি ক্লোদিং থেকে, যে একটা মাদারহুডের জার্নিতে একটা মা কি পড়তে পারে। তুমি একটু খেয়াল করে দেখতে পাবা যে তোমার জীবন দশা যাদেরকে দেখেছে, যারা প্রেগনেন্ট হয়েছে, সেটা মা হোক, চাচি হোক, বা খুব ক্লোজ বান্ধবী বন্ধু হোক, যে বান্ধবী, হোক, চাচি, তো cousin। তারা একটাই পোশাক পরতো যে মেক্সি, ঢিলা ঢোলা, এবং তাদের খুব আরাম লাগবে। এর বাইরে কিন্তু আমরা একটু মানে আমি যেটা ফ্যাশনেবল দেখেছি, কিছু হ্যাঁ, দেখি নাই কখনো চোখে আসলে। হ্যাঁ, যেটা পরে হুট করেই ও মেক্সি পড়তেছে, ও একটা ড্রয়িং রুমে কিভাবে যাবে, ও একটু রেডি হইতে হবে, ওর আলাদা করে একটা জোন লাগে, ওরও একটা টাইম চায়, বা চেঞ্জ করতে হয় কি না, ওই আনকমফোর্টেবল ব্যাপারটা থাকে যে আমার বেবি বাম কিভাবে আমি শো করব, বা ওটাতে আমি কমফোর্টেবল কিনা। দেখো আমার সেই জিনিসটাই মাথায় ছিল যে আমি হুট করে যখন দেখো আমার প্রেগনেন্সির জার্নিটা প্লিজ যেরকম, প্লিজ। হ্যাঁ, যে আমি এটা অনেক সুইট পার্ট, দ্যাটস ওয়াই এই জার্নিটার জন্যই কিন্তু আজকে বডি। আমি আসলে আমাকে কিভাবে দেখতে চেয়েছি, আমি বাসায় যেটা পরবো সেটা সবাই তো মাথায় রাখে যে ওটা নায়িকা, কিন্তু দিন শেষে তো আমি ওই সময় আমি একটা মা, আমার বেবি আমি শো করা, কিভাবে শো করব, কিভাবে আমি কমফোর্টেবল থাকবো, ওই বিষয়টা নিয়েই কিন্তু আমার প্রথম জার্নিটা শুরু হয়, যখন আমি আমার আস্তে আস্তে করে টের পেলাম যে আমার রেগুলার যে ক্লোথগুলো আমি পরতাম, টি শার্ট বলো, বাইরে যাওয়ার সময় যে ফ্যাশনেবল ড্রেসগুলো মানে আমি যেভাবে ক্যারি করতাম, তো সেগুলো আমি পরতে পারতেছি না। তো আমার কোনো একটা ড্রেস খুঁজতে হবে, কোনো একটা ক্লোথ আমি আসলে নিতে চাই যেটা ম্যাটারনিটির সাথে আমার খুব ফ্যাশনেবল একটা ব্যাপার থাকবে। তো সেখান থেকে আমি কোনো জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না যেখান থেকে আমি এই জিনিসটা পিক করব। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে এই জিনিসের জন্য আমি কই যাব, কি করব, আমি গুগল সার্চ করা শুরু করলাম, আমি অনলাইনে ড্রেস খোঁজা শুরু করলাম, দেখি কোথাও কোনো প্ল্যাটফর্ম ওইভাবে নেই যেটা শুধুই মাদার Dedicated for মানে pregnant woman। একদমই একদমই। তো এখান থেকে মনে হলো তাহলে কি আমি কি করব, তো আমি কাগজ কলম নিয়ে বসে গেলাম নিজে ডিজাইন করার জন্য যে আমি এই কাপড়টা পরতে চাই। এইভাবে করতে করতে আমার একসময় মনে হলো আচ্ছা সবাই আসলে ম্যাক্সির উপর ফোকাস করে, তাহলে এই জিনিসটা নিয়ে একটু একটু অন্যভাবে কি করা যায়। তো আমি তো এই জিনিসগুলো পড়তে চাই, নিশ্চয়ই আমার মতো অন্য কেউ এটা পড়তে চায়। ওইখান থেকে আসলে আমার মাথায় আসছে যে আমি একটু কিছু করতে চাই যেটা সবাই খুব জানে যে ক্লিক করলেই এখানেই পাওয়া যাবে ব্যাপারটা, মানে খুব ইজি টু গেট হবে আর কি। একদমই একদমই, যেটার জন্য ই কমার্স থেকে শুরু করা। আমি চাইলেই তো একটা শোরুম টোরুম নিয়ে করতে পারতাম, বনানী গুলশান বলো, যাই হোক। তো আমার খালি মনে হয়েছে যে প্রথমেই এমন একটা জিনিস থাকুক, এবং আমি জানি না হয়তো পুরো বাংলাদেশ জুড়ে অথবা বাংলাদেশের বাইরেও অনেক শোরুম হবে, অনেক কিছু হবে। আমি তো অনেক বড় স্বপ্ন দেখি, যাই হোক। তো ওরই তো বড় স্বপ্ন দেখবেই। হ্যাঁ, কিন্তু আমার খালি মনে হয়েছে যে এমন একটা প্ল্যাটফর্ম শুরু করি যেখান থেকে একদম বাংলাদেশের শেষ সীমানায়ও বসে, যাতে মানুষটা হয়তো শোরুমে আসতে পারবে না, ওর কাছে হাতের নাগালে শোরুমটা নেই, কিন্তু সামহাও বডির কাপড় নিয়ে কাপড়টা পড়তে পারবে। শুধু কাপড় না, এখন তো শুধু কাপড় নিয়ে আমরা শুরু করেছিলাম। আমি আজকে দেখলাম যে অ্যাডিডাসের ছোট 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 জুতা আসছে। So cute। এটার পিছনে একটা গল্প আছে যে সে আমাকে জিজ্ঞেস করতো বাবুর এই জুতোটা কোত্থেকে নিছো, বা এর দাম কত, নানা ধরনের নানা কোশ্চেন করতো। আমার মনে হচ্ছে এটা নিয়ে আমি সাফার করছি, বাচ্চার কাপড় নিয়ে, হ্যাঁ, জুতা নিয়ে। জুতা নিয়ে। আচ্ছা, আমার তো ছেলে বেবি,
প্রথমে। তো ওটা সবাই জিজ্ঞেস করতো বাচ্চারা এই জুতাটা কোত্থেকে আসছে কি আসছে, ছবি নিয়ে আমাকে ইনবক্স করতো। তো আমি হয় না যে ব্র্যান্ড থেকে কোনো কিছু নিলে তো একটু এক্সপেন্সিভ হবে, কিন্তু তার থেকে বড় কথা কমফর্ট ফার্স্ট। তো আমার এখন খুব রিগ্রেট হয় যে আমি আসলে এডিডাস বা নাইকি অথবা পুমার মতো এরকম কোনো একটা জিনিস দিতে পারছি না যেখানে কমফোর্ট অ্যান্ড আমি চাই যে একটু কস্টিংটা কমিয়ে নিয়ে আসতে, সবাই হাতের নাগালে থাকুক প্রাইসটা, ওরকম পাচ্ছি না। কিন্তু আমি খুব ট্রাই করব যেটা আসলে এখন ড্রেসগুলো প্রোভাইড করতেছে, কিছুদিন পরে জুতার একটা ফ্যাক্টরি হোক, ওখান থেকে আমি জুতা সবাইকে সুন্দর করে প্রোভাইড করতে পারবো খুব রিজনেবল প্রাইসে, ইনশাল্লাহ হবে। কিন্তু এখন যেটা মনে হয়েছে আমার ইদানিংকালে যে আচ্ছা আমার বাচ্চা যেটা পড়ে তা অন্য কোনো মা বাবাও তো খোঁজে যে ওর বাচ্চাটাকে পড়াবে, তো ওইখান থেকে আমি হয়তো সবার জন্য আনতে পারতেছি না, কিন্তু আমি এটা প্রোভাইড করার চেষ্টা করতেছি। দ্যাটস ওয়াই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো আসলে বডির সাথে কানেক্টেড। ওয়াও ওয়াও। আচ্ছা, আমার একটা কিউরিওসিটি হচ্ছে, ধরো তুমি প্রথম ব্র্যান্ড শুরু করেছো এবং তুমি শুরু করেছো একটা একদম সিগনিফিকেন্ট টিজি বা যদি আমি বলি তোমার কাস্টমার খুবই সিগনিফিকেন্ট কাস্টমার, সবার জন্য একটা ব্র্যান্ড, সব ধরনের মেয়েরা কিনতে পারছে, পড়তে পারছে, বা হ্যাঁ বডির কাপড় চাইলে যে আমি পরেছি মানে খুবই সুন্দর লাগছে পড়তে পারে। কিন্তু তুমি একদম নির্দিষ্ট করে যারা প্রেগনেন্ট ম্যাটারনিটির ওই টাইমটাতে কিভাবে, এবং তোমার জার্নিটাও বা তোমার থটসটাও শুনলাম ওইটা নিয়ে, যে তোমার কথা শুনে ধরো এটা ভাবতেই ধরো আমার ওই সাহসটা হবে না, বা আমার কাছে মনে হবে মানে রিস্কি বিষয়টা, মানে ব্যবসা মানে তো একটু রিস্ক হবে, কিন্তু তারপর তুমি যখন এইরকম একদম মানে কাস্টমার কনজিউমারটা একদম আটকায় দিবা, তখন হচ্ছে আরো রিস্কি। এইটা কেন করলে, কেন নট ফর অল? মানে এটা কি শুধুমাত্র তুমি তোমার মাদারহুডের জার্নির সময় তুমি ওই টাইমটা ফেস করেছো দেখে না, বা হোয়াট ওয়াজ ইউর থট অ্যাবাউট? কারণ এটা আমার কাছে বিজনেস মনে হয় নাই, আমি বিজনেস মনে করে এখানে আসিই নাই। তাহলে তো ওই যে তুমি বললা যে অনেক কিছু করতে পারতাম, এক্স্যাক্টলি তাই। এটা আমার মনে হচ্ছিল যে আনকাইন্ড অফ, হ্যাঁ আমি একটা প্রথম লাইভে বলছিলাম যে এটা একটা চ্যারিটিও, তখন আবার অনেকে মাইন্ড করে বলছিল যে তুমি চ্যারিটি পারপাসে এটা করে বসছো। বিশ্বাস করো এটা এমনই যে মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করা। যখন আমি পেজটা ওপেন করলাম, মানে মানে ই কমার্স থেকে শুরু করলে তোমাকে সবাই কপি করতেছে বা কিছু, আমি যখন দেখলাম আমার পুরো ডিজাইনটা, পুরো কাপড়টাও প্রায় কপি হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন আমার কাছে মনে হলো যে আমি একটু অর্ডার করে দেখি তো কি ব্যাপারটা। তো আমি অর্ডার করলাম, একটা না পাঁচটা না অনেকগুলো পেজ থেকে অর্ডার করে আমি হাতে নিয়ে দেখলাম যে না, এটা নিয়ে আমার কথা বলা উচিত। অ্যান্ড আমি কাউকে না বোঝাতে পারি না যে এই ব্যাপারটা কোনোভাবেই বিজনেসের সাথে বিজনেস তো অনেকভাবে করা যায় ভাই, করো, কিন্তু তুমি এই সেম টাকায় মানে সেম ডিজাইনের অল্প টাকায় কিভাবে এই কাপড়টা তুমি দিচ্ছ, আমি তো পারতেছি না, যেখানে আমি কোনো লাভই করি না, সেটা তুমি কিভাবে করো? তো তুমি তো কোয়ালিটির সাথে একটা মায়ের সাথে কম্প্রোমাইজ করছো, এটা তুমি করতে পারো না। তো আমি বললাম যে বিজনেসের অনেকগুলো পলিসি আছে, অনেকগুলো ধরন আছে, অনেকগুলো রাস্তা আছে ভাই, সেগুলো করো, অন্তত মায়েদেরকে ছেড়ে দাও। মা একটা কাপড় পরুক, সেটা একটু আরামের হোক, সেটা কমফোর্টেবল হোক, মানে ওর জন্য থাকুক, এটার মধ্যে তুমি ইন্টারফেয়ার করো না। তো আমার মনে হয় এই দিকটা, হ্যাঁ বিজনেসের তো আসলে থাকবেই, কিন্তু এখন অবধি আমার মনে হয় না যে এখান থেকে আমি খুব আহামরি কোনো টিজনেস করে এটার থেকেই রোলিং করে কোনো আমি এটা পারি নাই। আমার মনে হয় না এটা আমি পারবো, কিন্তু আমি সবাইকে এই জিনিসটা আমি খুব চাই যে মায়েদেরকে এবং বাচ্চাদেরকে সব থেকে কমফোর্টেবল জিনিসটা দিতে। আমার মনে হয় তুমি পারবে, কারণ তোমার নিয়তটা খুবই পরিষ্কার। হ্যাঁ, এখানে আমার কোনো বিজনেস রিলেটেড কোনো তোমার নিয়তটা খুবই পরিষ্কার। ধরো এটা যদি বিজনেস পারপাসও হয় তাও আই ওন্ট মাইন্ড, মানে আমার কাছে মনে হচ্ছে যে নিয়তে তুমি ওটা অটোমেটিক হয়ে যাবে, বিশ্বাস করো ওটা অটোমেটিক হয়ে যাবে, কিন্তু কেউ না ঠকুক, আমি এটা চাই যে তুমিও ঠকো না, কাউকে ঠকায়ও না। হ্যাঁ এক্স্যাক্টলি তাই, মানে অটোমেটিক এটা হয়ে যাবে দেখো, এবং মানে বডি উইল বি মানে উইল মেক সামথিং বিগ, ইনশাআল্লাহ অবশ্যই। আমার দোয়া থাকবে। আরেকটা প্রশ্ন, আমি এটা খুব বিশ্বাস করি। হ্যাঁ অবশ্যই, আমার মন থেকে দোয়া থাকবে। এবং আমি যখন বেবি বাম্প নিয়ে ঘুরবো তখন অবশ্যই আমি বডির কাপড় পরবো এবং আমি বডি শুট করব বডির কাপড় পরে, যখন আমার বেবি বাম্পটা মানে যখন হবে আর কি, আমি যখন মা হব তখন আমি চেষ্টা করবো বডির সাথে জার্নি করার, কারণ আমি আজকে পরেই আমি খুবই কিউট লাগবে,
আমি আজকে পরে আমার অনেক আরাম লাগছে। তুমি কি একবার ফিল করতে পারতেছো যেটা মায়েদের জন্য বানানো? না, হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে যে comfortable। খুবই রেগুলার ওয়ে যে পরে তার মধ্যেও ওই ব্যাপারটা যেন থাকে। অ্যান্ড মানে হুট করে একটা মা একটু বেবি বাম্প নিয়ে ওর একটু কাজে যেতে হচ্ছে, হ্যাঁ, টাস করে এখন পরে এই ড্রেসটার মধ্যে যদি আমি বলি, এখানে কিন্তু জিপার সিস্টেম আছে যে কেউ ব্রেস্ট ফিডিং breastfeed করাতে চাইলেও করাতে পারবে। ভেরি নাইস, ভেরি নাইস। এবং এটার দামও আমি দেখলাম দর্শক খুবই রিজনেবল। এত অল্প টাকায় এইরকম একটা ফেব্রিক এবং এই ডিজাইন, এটা মানে আমি জানি না হাউ দ্যাট পসিবল। ওয়াই বডি নামটা তোমার কেন? নামটার পিছনের গল্পটা আমি জানতে চাই। বডি তো শরীর, এবং আমার মনে হয় এর থেকে ভালো নাম বা ভালো কোনো কিছু, ভালো কি পারফেক্ট কোনো কিছু আমার মাথার মধ্যে তখন আসে নাই, এবং কোনোদিনও অন্য কিছু চিন্তা করলেও আসবে না। একটা শরীর অন্য একটা শরীরকে জন্ম দেয়, ভাই আমার মনে হয়েছে যে এটা পারফেক্ট, এর থেকে অন্য কিছু হইতে পারে না। এই যে একটা লাইনেই আসলে অনেক কিছু বলে দেয় যে একটা এবং শরীর। আমার যেই বডির লোগোটা, ওই লোগোটা আমার নিজের হাতে বানানো, স্ক্র্যাচ করেছি, করে ওটা বানিয়েছি, এবং আমাকে হেল্প করেছে একজন আমার খুব কাছের মানুষ। আমি ওনার নামটা বলতে পারছি না, কিন্তু উনি, তোমাকে যেভাবে আমি বলছি হয়তো আমি ওই জিনিসটা পারছি না যে শোনো এই জিনিসটা হচ্ছে, এরকম চাই। তো ওই ব্যাপারগুলো ধরো আমি প্রত্যেকটা লাইন বলি নাই, একটা লাইন বলাতেও 10টা লাইন বুঝেছি ওই জিনিসটা, আমাকে আবার দেখো তো এটা হচ্ছে কিনা, হ্যাঁ এটা। মানে একটা বডি থেকে আরেকটা বডি তৈরি হয়, একটা বডি আরেকটা বডি ক্রিয়েট করে। তো এই একটা লাইনই আসলে আমার কাছে মনে হচ্ছে এনাফ টু That's why এটা আন্ডারস্ট্যান্ড ওয়াই দিস ইজ বডি। ভেরি নাইস। মানে খুবই ভালো লাগলো তোমার সাথে এই গল্প করে অ্যাবাউট বডি। চলো এবার আমরা একটু আমাদের রেগুলার আড্ডায় আসি অনেকক্ষণ ধরে। একদম। হ্যাঁ, ঈদ কেমন গেল তোমার? ঈদ তো ঈদের মতো, কিন্তু আমার তো এখন সমস্ত ফোকাস আমার বাচ্চারা, তো ওরা যেভাবে খুশিটা চায় আমি ওটাকে প্রিভিলেজ দেই। ওদের খুশি আমার খুশি, ওদের ঈদ আমার ঈদ। তো তুমি ঈদের দিন সকালে রান্না করো? আগে করতাম না, চাইতাম, কিন্তু এটা হইতো না। আমি উঠতে দেখতাম সমস্ত রান্না হয়ে গেছে। এখন তো আসলে আমি যত দেরি করেই উঠি না কেন বা আগের দিন রান্না করে রাখি না কেন, আমারই করতে হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। বড় হয়ে গেছি আমরা। নট বড় হয়েছি আমরা, বুড়াও হয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি। কয়দিন পরে ছেলের বিয়ে দিতে হবে না? হ্যাঁ, আমি খুব নাচতে চাই ছেলে বিয়েতে, মানে ওইটুক বুড়া হইতে চাই না, তার আগে ধুমধাম করে ছেলের নেচে বিয়েতে কিনে- নাচবো। হ্যাঁ, একদম। তোমার ছেলের বিয়েতে আমি নাচবো ইনশাআল্লাহ। তো ওদের ঈদ মোটামুটি সুন্দর ভালো গেছে। এবার ঈদে কোরবানি দিয়েছিলে? প্রতিবার ঈদে তুমি প্রথম জীবনে তোমার নিজের টাকা দিয়ে কি কোরবানি দিয়েছিলে তোমার মনে আছে? গরু কোরবানি। এফডিসিতে। ওকে, এই জীবনে প্রথম নিজের টাকা দিয়ে এফডিসিতে কোরবানি দিয়েছিলে গরু। এখন দাও না, আমাকে এই সুযোগটা দেওয়া হয় নাই। মানে দেখো, এটা একটা পলিটিক্সের মধ্যে পড়ে গেছিলাম আমি। পলিটিক্স এর কি আছে? একটা মানুষ কতগুলো সুবিধা বঞ্চিত এটা যদি মানুষ। আমি তোমাকে জিজ্ঞেস করি তোমার কোনো উত্তর আছে? আমার কাছে কোনো উত্তর নাই যে আমাকে কেন দেওয়া হয় নাই। মানে এটা মানে লিটারালি তোমাকে নিষেধ করা হয় যে না তুমি এখানে পারবে না? নিষেধ করা না, এটা একটা প্রতিযোগিতা হয়ে গেছিল যে তুমি একটা দিছো আমি 2টা দিব, তুমি 2টা দিছো আমি 3টা দিব। যখন দেখলাম আমি 7টা গরু পর্যন্ত কিনছিলাম, হ্যাঁ, যে 1 বছর 2 বছর 3 বছর প্রতি বছর একটা করে গরু বাড়বে, একটা করে আরো মানুষ বাড়বে। হ্যাঁ, 5টা-7টা করে আমি। এবং তুমি শুরু করেছো এটা, তোমার আগে আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি। তারপর দেখলাম যে না, আমি 5টা দিলে কেউ 8টা দেয়, তখন ভাবলাম যে বাহ, আছে তো সবার জন্য করার জন্য, আমি চাই। এন্ড তখন আমারও একটা ব্যাপার ছিল যে প্রেগনেন্সির জার্নিটা, আমার তখন 3rd ট্রাইমেস্টার, তখন একটা ঈদ পরে কোরবানি ঈদ, তখন আমার মনে হলো তো আমি তো সবার মধ্যে ভাবে যেতে পারবো না, ওটা নিজে থেকে খেটে করতেও পারবো না, তো ঠিক আছে সবাই যখন করতেছে আমি একটু অফ যাই। দেন বিশ্বাস করো আমি যখন অফ গেলাম ওই বছর থেকেই কোনো কোরবানি হয় না। তারপর কারণ পরিমণি তো গরু কিনে ওই এফডিসির গাছের মধ্যে বেঁধে রাখে নাই, যেটা দেখে আবার লোকজন কিনবে। এটা খুব স্যাড না? এটা খুবই স্যাড না? এটা অসুস্থ প্রতিযোগিতা, খুবই অসুস্থ প্রতিযোগিতা। মানে যেটা আমি খুবই নিউট্রালি একটা মানুষের জন্য, নিজেদের জন্য করতে চাইছিলাম, ওটা
আসলে একটা প্রতিযোগিতা হয়ে গেছে। প্রতিযোগিতা হয়ে গেল, মানে কি অদ্ভুত ভাবে। এবং হ্যাঁ, এটা তো তুমি- প্রমাণিত, সবাই দেখতেছে। এবং তুমি আমার অফ কিছু হয়ে বলার গেলে নেই। তারপর থেকে আর হ্যাঁ, ওই বছর থেকে আর হয় না। আর হয়ও না এখন আর কি মানে কি বলবো আর কি। যাই হোক, আমরা এই সেগমেন্ট প্রায় শেষ করে ফেলেছি। আল্লাহ জানে, আমি জানি না কখন সেগমেন্টে গেলাম, কখন কি করলাম, সেগমেন্ট আসলে হলো কিনা। আমি আমাদের মুগ্ধ। সারা রাত আড্ডা হ্যাঁ, হবে, আড্ডা বিশ্বাস হবে, করো। গল্প হবে, গল্পই হয়ে যাচ্ছে। আমরা কখন কোথায় চলে গেলাম আমরা কিছু জানি না। এখন পরের সেগমেন্টে এখানে লেখা আছে জার্নি টু পরি। প্রথম প্রশ্ন, শামসুন নাহার শামসুনা স্মৃতি। স্মৃতি থেকে পরি হয়ে ওঠার গল্প। এইটা গল্প মনে হয় এই প্রতিষ্ঠানটা ভালো করে জানে। ওকে, কারণ সবার চোখের সামনেই আমার বেড়ে ওঠা বা পরি হয়ে ওঠা, পরিমণি হয়ে ওঠা, এটা একদম ক্লিয়ার তুমি কি অ্যাক্টিংই করতে চেয়েছিলে ছোটবেলা থেকে? মনে হয়। মানে মানে কার অভিনয় দেখে তোমার মনে হয়েছে আমি নায়িকা হব? না, নিজে নিজে। কিন্তু আমি যে কনজারভেটিভ ফ্যামিলির বা ওই জনরার মধ্যে বড় হয়েছি, ওইখানে নিজের ইচ্ছাটা প্রকাশ করার, ভাই, এটা অনেক টাফ ছিল। মানে তুমি, তোমার জন্মস্থান কোথায়? বরিশাল। বরিশাল এবং বেড়ে ওঠাও বরিশাল। বেড়ে ওঠাও বরিশাল। আমি এসএসসি পরীক্ষা পর্যন্ত ওখানেই ছিলাম। ওখানেই ছিলে, তারপরে ঢাকা এসছো। সো ওখান থেকে ওরকম একটা কনজারভেটিভ একটা এনভায়রনমেন্টে বড় হয়ে নায়িকা হয়ে যাওয়ার মানে গল্পটা না তোমার আমার খুব কাছাকাছি, বুঝছো? বুঝছো? ধরো একটা সময় ছোটবেলায় আমাদের বাড়িতে টেলিভিশন অ্যালাউড ছিল না, বিকজ অফ মানে আমার ফ্যামিলি এত বেশি কনভেনশনাল ছিল, বা আমার দাদু মানে গ্র্যান্ডফাদার মানে ওনারা খুবই মানে কনজারভেটিভ ছিলেন। কনজারভেটিভ এটাকে কি বলে আমি আসলে কনভেনশনাল কোনটা বলবো আমি আসলে জানি না, এটা সঠিক। টিভি দেখা মানে জাহান্নামে চলে যাওয়া। জাহান্নামে চলে যায় ওই টাইপের। টিভিটা সম্পূর্ণভাবে প্রহিবিটেড ছিল আমাদের বাড়িতে। আমি বোধহয় আমাদের বাড়িতে টেলিভিশন, আমার বাসায় টেলিভিশন এসেছে আমি যখন ক্লাস 9-এ পড়ি, তারপরে হয়তো বা তার আগ পর্যন্ত আমরা যখন আমরা আমাদের যে বাড়িতে সবাই মিলে একসাথে, সেখান থেকে যে একটু সিটিতে যে শহরে যে আলাদা করে বাড়ি টাড়ি বানিয়ে যখন ছিলাম, তারপরে হয়তো টিভি। তাও দাদু যখন শুনতাম যে দাদু আসছে, তখন টেলিভিশনের তার সব ছিঁড়ে চাই করে খাটের নিচে ঢুকে যেত আর কি। সো ওখান থেকে আমি মানে আই ক্যান রিলেট। তো ওই সাহসটা কিভাবে পেলে, বা ওই ইন্সপিরেশনটা তুমি কিভাবে পেলে? আমার একজন ইন্সপিরেশন ছিল, মানে সাহস আমি একজন থেকে পেয়েছি। আসলে আমি কোনো মানুষের নাম খুঁজে পাই না, কারণ আমার জীবনে কোনো মানুষ ছিল না, একমাত্র আমার আত্মা ছিল আমার সাথে, যে আমি নিজেকে নিজে পুশ করেছি। হোয়াট অ্যাবাউট ইউর চাইল্ডহুড? দারুণ, ওইটাই লাইফ। মানে হ্যাঁ, তুমি যদি বলো এই জার্নিটাতে কিভাবে আসলাম, এটাতে একটা হয় না যে তুমি 9-এ উঠছো মানে সবাই তোমার দিকে তাকাবে, তুমি ঠিকমতো ঘুমটাও দিতে পারো না, কাপড়টাও পরতে পারো না, ঠিক তোমার মানে একদম, যদি আমি জানি না এটাকে কিভাবে নেবে, যে পিরিয়ড হয়েছে মানে মেয়েকে বিয়ে দাও, একদম প্রথম হ্যাঁ, পিরিয়ড হওয়া মানে মানে খুব খারাপ হয়ে যাবে ব্যাপারটা, হ্যাঁ, এরকম না হলে একটা ব্যাপার ঝামেলা হয়ে হয়। যাবে। তো ওই সময় তো হয় না যে একটু আর সুন্দরী হলে তো আরো দুনিয়ার বদনাম, একদম এলাকার থেকেই বদনাম শুরু হয়। তো ওরম একটা জায়গা থেকে ওরম একটা, আমি 9-এ পড়ি 10-এ পড়ি, বিয়ে প্রস্তাব আসা শুরু করে, খুবই রেগুলার, এখনো আছে ভাই, অ্যাভেলেবেল আছে, এরকমই। তো ওইখান থেকে না, আমি পালা যাবো দরকার হইলে, কিন্তু এই জিনিস হবে না, দাও পালানি, দিছি পালান। তো এই আসলে পালানোটা আমার জীবনের সাথে ছিল, যে এই পালানোটা থেকেই আমি আমার নিজের জীবনকে দেখতে পেরেছি, নিজের জীবনের সাথে দেখা হয়েছে। তুমি লিটারালি পলায় আসছো ঢাকায়? হ্যাঁ, না ঢাকায় পলায় আসি নাই, বাট আমার যেই পালানোটা ছিল আমার জীবনের, তোমাকে যেভাবে হয় না যে চারপাশে তো বাধ্য, যেটা এটাই করতে হবে, করতে হবে থেকে আমি মানে পলানোটা, যে না আমি এটা করবো না, এই নাটা বেছে নেওয়া হচ্ছে আমার সাথে দেখা করা, এন্ড ফাইনালি ইট ওয়াজ দ্য রাইট ডিসিশন। ভেরি নাইস, ভেরি নাইস। তোমার জার্নিটা ধরো, আই ফিল লাইক, যদি সিল্ক স্মিতার নাম তো শুনেছো, মানে আই ফিল লাইক বাংলাদেশে যদি কারোর বায়োপিক হয়, তো ইট শুড বি ইয়ার্স, এন্ড ইউ শুড রাইট ইউর বায়োপিক। হ্যাঁ, কিন্তু আমার একটা আফসোস যে আসলে আমার বায়োপিকটা করবে, তার সাথে আমার একটু দেখা হওয়া উচিত, ভুলভাল লিখবে তো।
এই জন্যই তোমারই লেখা উচিত তোমার বায়োপিকটা আসলে। হ্যাঁ লিখে রাখছি, তোমার তো ফাইনালি যে লেখালেখি- বানাবে তার ওই সাহসটা করতে হবে। তোমার এই যে লেখালেখির অভ্যাসও আছে আমি শুনেছি, তো এইটা কোত্থেকে পেলে তুমি, কার থেকে পেলে? এটা জানি না, মানে এটা আমার অভ্যাস ছিল, আমি লিখতাম, মানে আমি জানি আমি খুব ভালো লিখি। শুরুতে ক্যামেরার সামনে দাঁড়াতে কি ভয় লাগতো? খুবই, মানে ডানে বলে আমি ভয় লাগতো, মানে কি আমি তো হরেবল। তুমি তো জানো সেকেন্ড ইনিংস এর ঘটনা, নার্ভাস বলতো কি লাইটটা নিয়ে যে আমি লাইটটা নিয়ে চলে গেছি। লাইটটা কাটিস না, লাইটটা নিয়ে যায়, তো আমি ভাবলাম লাইটটা তো আমি কাটতে পারবো না, এত বড় লাইট কিভাবে তো লাইটটা নিয়ে চলে যায়, মানে আমি লাইট উঠায় নিয়ে চলে গেছি। আমি এটা বলতে পারবো না কোনোদিন। কতগুলো সিনেমা অ্যাক্টিং করছো এখন পর্যন্ত? এটা তো গুনি নাই, আমার আসলে গোনা উচিত না, হুটহাট করে এভাবে কোশ্চেন করলে তো। অ্যাপ্রক্সিমেট আমার মনে হয় যেগুলো আমি শুটিং করেছি ওটা ব্যাপার না, যেগুলো রিলিজ হয়েছে মানুষের কাছে গেছে ওটা অনেক বড় ব্যাপার। তো 2015 সাল থেকে যদি তুমি শুরু করো, সব থেকে হাইয়েস্ট সিনেমা রিলিজ হওয়ার পর থেকে মনে হয় 3 বছর ধরে আমারই ছিল। হ্যাঁ ওইভাবে হিসাব করলে 20-25টা তো হবে। অভিনয়ের জন্য সবচেয়ে বকা খাইছো কোন ডিরেক্টরের কাছে? সবচেয়ে বকা খাইছো অ্যাক্টিং নিয়ে কোন ডিরেক্টর সবচেয়ে বেশি বকা দিচ্ছে? বকা দেয় নাই, বাট ওটা আমার কাছে বকার থেকে অনেক বেশি, মানে মারের মতো লাগে। সেটা হচ্ছে গিয়াসুদ্দিন সেলিম। ওকে সেলিম ভাই, ওকে। স্বপ্নজাল দেশ, হ্যাঁ উনি কিছু বলতো না, ওনার রিয়াকশনটা না তুমি বুঝতে পারবা না, সেটা হচ্ছে তুমি কাজ করলে তুমি বুঝতে পারবা যে উনি কোনটাতে ওকে বলছে আর কোনটাতে নো বল হয় নাই, তুই যা, তো একই রিয়াকশন খুব থাকে, বাজে খারাপ ব্যবহার করে, খুবই একই রিয়াকশন থাকে। বাজে খারাপ একটা ভালো একটা সিন করলাম, ওই সিনটা মনে হয় মানুষ দেখছে স্বপ্নজালে, যে মনটাকে মোর বসতে দিও, মুড়ি মুড়কি খেতে দিও, এই সিনটা নিয়ে সে খুব টেনশন মানে আসে না, মানে উনি কি জানি করতেছে, তো ওই টেনশন দেখে তো আমার তো আমি তো তুমি নাই, নিজে প্যানিক করতেছো আর কি। মানে খুবই চোর মনে হয় না, যে আমি জিজ্ঞেস করার সাহস পাচ্ছি না যে ওস্তাদ আমি কেমনি করব, কি করব, আমাকে একটু শিখিয়ে দেন, এই কথাটা বলার জন্য যেই ওইটাও আমার ছিল না তখন। তো দেন আমি যখন করলাম, এসে বলে কি প্যাক আপ। হ্যাঁ মানে বিষয়টা এমন হয়েছে যে পরের সিনটা যে নিবে, পরে সন্ধ্যাবেলা একটা সিন ছিল যেটা করবে না প্যাক আপ, চলো সবাই মিলে মুরগি খাও, প্যাক আপ মানে হ্যাঁ, কি গরু খাও, ছাগল খাও, সবাই পার্টি করো, সব ঠিক আছে, আজকে প্যাক আপ, কোনো সিন টিন হবে না। মানে সিনটা এত ভালো হয়েছে। ওকে, এখন তুমি এই ভালো রিঅ্যাকশন কেমনে মানে এটা বুঝবা? কিভাবে বুঝবো যে ওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? উনি কি রাগ করে বলতেছে নাকি? হ্যাঁ, তো আমার তো আত্মা উড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ প্যাক আপ মানে আমি কি করছি, আমি কি মানে কিছু ক্যামেরাটা মানে দেখি সবাই চলে গেছে, আমি জিজ্ঞেস করছি আমি কি করবো এখন, কিন্তু সিনটা অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে বলছি দেখে যে উনি খুশি হয়ে, হ্যাঁ মাঝরাত্রিরে সমস্ত যে হ্যাঁ ছাগল টাগল কাটা হয়েছিল, মুরগি টুরগি বারবিকিউ চলতেছে পুরা জাহাজের মধ্যে, আমি শিপের মধ্যে শুট করতেছিলাম। তো সন্ধ্যাবেলায় আমি তো ভয়ে ভাই রুম থেকে বের হই না, কি হয়েছে কি না হয়েছে, আমার কি মারবে, বকা দিবে, কি করবে, থাপ্পড় টাপড় দিয়ে বসে কিনা ওস্তাদ মানুষ, আমি খুব ভয়ে ভয়ে বের হয়ে দিলাম, না সবাই চিল করতেছে কেন, কারণ আমি অনেক ভালো করছি। তো ওই এক্সপিরিয়েন্স আমার জীবনে আমার এখন তো অনেক হয় না যে কমফোর্টেবল একটা জীবন হয়েছে, যে ওস্তাদ কি হয়েছে কি না করবো, অনেক সুন্দর করে আমি কাজ করতে পারবো, বা করছিও একটা গুণিন। তারপরে ওনার সাথে আমার সেকেন্ড কাজ, না মাঝখানে একটা কাজ হয়েছিল, ওটা একটা প্রীতি ওয়েব ছিল, তারপর একটা সিনেমা করলাম গুণিন। তো এরপর আমাদের আমি বলতে পারি তাকে সাহস করে, সাহসটা হয়েছে, কিন্তু ওই সময় তো ভাই এটা ইম্পসিবল ছিল যে তাকে জিজ্ঞেস করা যে কি হয়েছে কেন প্যাক আপ। আচ্ছা কোন সিনেমাটা ইটস চেঞ্জ ইউ পার্সোনালি? স্বপ্নজাল। ওয়াই? মানে শুভ্রা চেঞ্জ পরি পার্সোনালি, একদমই। এন্ড ওয়াই? মানে শুভ্রার চরিত্রের কোন দিকটা পরির মনে হয়েছে মানে এফেক্টেড হয়েছে পরি, যে কারণে মানে ইটস চেঞ্জ পরি? দেখো কেউ আমি অনেক সুন্দর, এটা আমি ছোটবেলা থেকে শুনে আসছি। অফ কোর্স, ইনডিড। তুমি পরীর মতো, তুমি নায়িকার মতো, এই জিনিসগুলো আমার কাছে অনেক র্যান্ডম এখন। হ্যাঁ ওই সময় অনেক র্যান্ডম ছিল, এখন আমি জানি আমি সুন্দর, কিন্তু এই জিনিসগুলো না আমাকে যেভাবে অনেক খুশি করতো, তার থেকে প্রথম খুশি করছে যে একটা সুন্দরী নায়িকা, সে সুন্দরী নায়িকা সে ব্যাপারটা হয়েছিল আমার সাথে। আর ডেফিনেটলি তোমাকে কেউ সুন্দর বলে তোমার ভালোই লাগবে, কারণ মেয়েরা একটু অসুন্দর থাকলেও সুন্দর হয়ে কারো সুন্দর শুনতে একটু সবারই ভালো লাগে, সবারই।
তো এটা যখন আমার মনে হচ্ছে এটাই লাইফ, এটাই অনেক মজা, সবাই অনেক সুন্দর বলতেছে, আমি সব থেকে সুন্দর, এই ব্যাপারটা যখন ছিল, হুট করে যখন স্বপ্নজাল রিলিজ হলো, যখন কেউ আমাকে বললো ও পরিমণি শুভ্রা চরিত্রে এত সুন্দর করে অ্যাক্টিং করছে, আমরা পরীকে দেখি নাই, শুভ্রাকে দেখছি, দেন মনে হলো ধুর আমি এটাই করতে চাই। এটা এতভাবে আমাকে হিট করেছে যে বিশ্বাস করো, আমি একসাথে বসে 9টা সিনেমার সাইনিং মানি ফেরত দিয়েছিলাম, বসে বসে চেক লিখে। মানে তোমার মানে ট্রু, আমার মনে হচ্ছে যে এরপরে কি কাজ করব, মানে স্বপ্নজলকে বিট দেওয়ার মতো যদি কোনো কাজ হয়, না হোক কিন্তু আমি কোনো কাজ করতে চাই না। কিন্তু আবার যখন ওস্তাদ বোঝানো শুরু করলো, 2 বছর আমি কোনো কাজ করি না, কিন্তু তখনকার সময় একদম ওস্তাদ তোর কি হয়েছে, স্বপ্নজল কি প্রতি বছর হয়, আমি গিয়াসুদ্দিন সেলিম, আমার জীবনে কি মন পড়া হয়েছে, আর হয় নাই তো, স্বপ্নজল আর হবে না, কোনো কিছু দ্বিতীয়বার আসবে না। কিন্তু তুই স্বপ্নজলের মধ্যে কেন আটকে আছিস, তুই কাজ করতে হবে, হয়তো ভালো হবে, খারাপ হবে, মন্দ হবে, এর থেকে বেশি ভালো কিছু হতে পারে। তারপরে ইউ স্টার্টেড and then হ্যাঁ ওস্তাদ আমাকে বলছে চুজিং। না হলে কিন্তু ওইখানে আমি স্টপ হয়ে যেতাম। স্বপ্নজলের পর আর কোনো কাজই হতো না, মানে আমার মনে হয়েছে যে আমার জীবনের কিছু দরকার নেই, মানে এতটা বেশি আত্মার মধ্যে শান্তি পায় না মানুষ, ওরকম ভাবে আমার কাছে ফিল ছিল যে স্বপ্নজল আমার জীবনে ওটা। মানে ইউ ফেল্ট সো স্যাটিসফাইড। একদমই। ও তুমি আজকে তোমার বেশ লম্বা একটা জার্নি, প্রায় 10 বছরের বেশি হয়ে যাচ্ছে, কিন্তু 12 বছর। 12 বছর। তো তুমি অনেক সিনেমার ইন্ডাস্ট্রির অনেক চড়াই উতরাই তুমি দেখেছো, মানে সব সাইডই তো মুদ্রার এপিটো আছে ওপিটো আছে। তো কখনো ফ্রাস্ট্রেটেড ফিল করেছো এবং হতাশ হয়ে মনে হয়েছে দূর কাজই করব না? হ্যাঁ এটা তো গতকালকে মনে হয়েছে। হ্যাঁ এটা খুবই র্যান্ডম এন্ড বিশেষ করে খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া যে তোমার আসলে তুমি সারাক্ষণ হাসতেছো, তার মানে এই না যে তোমার খারাপ লাগবে না, তুমি কাঁদতে পারো না। ভাই এটা লাইফ, মানে লাইফের মধ্যে সবকিছুই স্বাভাবিক, তুমি কাঁদো হাসো, তোমার অনেক খারাপ লাগে অনেক ভালো লাগে, সবকিছু মিলিয়ে লাইফ। মানে হ্যাঁ মরে গেলে তো একটা গেলই, তো লাইফ তো সবকিছু নিয়েই, মানে এটা তোমার রিসিভ করতে হবে। মানে আমি সবকিছু অনেক, মানে তুমি মন খারাপ করতেছো এটাও ওকে ফাইন, তুমি কতক্ষণ কানবা ভাই, চলো চিল, মন খারাপটাকেও এনজয় করো। ওকে, এই সেগমেন্টের শেষ প্রশ্ন, অভিনয়ে পরীর লাইট ক্যামেরা থেকে ভয় কেটেছে কবে? এখনো কাটে নাই। এখনো কাটে না, এখনো ক্যামেরার সামনে দাঁড়ালে একটু নার্ভাস? হ্যাঁ কারণ ওই চরিত্রটা, ওই ফ্লোটা, ওই ব্যাপারটা তো আসলে আমি জানি না, হয়তো ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকে ওই টিমটার সাথে মিশে একটু একটু করে কমতে থাকে, কিন্তু ভয় কাটে না। ভেরি গুড। আমরা চলে যাচ্ছি দর্শকের আমাদের পরবর্তী সেগমেন্টে। পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে লাইট ক্যামেরা অ্যাকশন। ভেরি কমন 3টা শব্দ আমাদের জীবনে। তো এখানে প্রথম প্রশ্নটা, এখানে আমার মনে হয় উত্তরটা আমি জানি, তারপরেও আমি প্রশ্নটা করছি দর্শকদের জন্য। তোমার নিজের পছন্দের সবচেয়ে পছন্দের চরিত্রটা? শুভ্রা। শুভ্রা। আমার মনে হয়েছে যে তুমি এটাই বলবা। বড় পর্দার পরী এবং এখনকার পরীর মধ্যে পার্থক্য কি? এটা মিল রাখাই উচিত না, মানে এই কোশ্চেনটাই আসা উচিত না, কারণ দুই জিনিস, একটা ক্যামেরার বাইরের মানুষ তো একটা, এবং আমি অনেক ফিল্টারলেস, মানে আমার মধ্যে কোনো, আমি ফিল্টার করে কথা বলতে পারি না, একদম বড় পর্দায় যেটা দেখানো হয় ওইটা আমিই না। ভেরি গুড আনসার, আই লাইক ইট। এই যে তোমার অ্যাক্টিং এর যে জার্নিটা, তুমি প্রথম ছবিটা যখন তুমি দেখেছিলে পর্দায়, তোমাকে তোমার অ্যাক্টিং তুমি দেখেছিলে, এবং লাস্ট যে ছবিটায় তুমি অভিনয় করেছো বা যে ওয়েব সিরিজে তুমি অভিনয় করেছো, ওখানে তুমি চরিত্রটা যেভাবে করেছো, তো ওই অভিনয়ের পরিপক্কতায় তুমি কিভাবে এনেছো, বা তোমার ওইটা মানে অ্যাক্টিং এর প্রতি তোমার এই ইয়েটা কিভাবে তৈরি হয়েছে ভিতরে? আচ্ছা, আমার লাস্ট কাজ ছিল রঙিলা কিতাব, যেখানে আসলে কোথাও না কোথাও আমি ছিলাম, কারণ যেভাবে সুপ্তিকে দেখা গেছিল ওই জার্নিটার মধ্যে আমি আমাকেও খুঁজে পেয়েছি, বা আমি আমাকে দেখাতে চেয়েছি যে আমি তো একটা প্রেগনেন্সি জার্নিটা কেবল শেষ করলাম, সেখান থেকে আমি যখন, আমি জানি না এটা প্রত্যেকটা মায়েরা বুঝতে পারবে যে আমি কি বলেছি,
দেখো একটা হিউজ চেঞ্জ কিন্তু আসে মানসিকভাবে এবং সব থেকে বড় কথা শারীরিকভাবে, যে মানসিক হবার ব্যাপারটা পর। তুমি হয়তো লুকিয়ে যাও কিন্তু শারীরিকভাবে যেটা হয় শারীরিকটা- সেটা তুমি তো দেখা যায়। হুম। তো সেখান থেকে তো আমি আমার ওয়েট গেইন করা সবকিছু মিলিয়ে আমি তো একটা, আমার ক্যারেক্টারটা ছিল একটা মায়ের ক্যারেক্টার। মায়ের ক্যারেক্টার এবং প্রেগনেন্ট মহিলার ক্যারেক্টার। হ্যাঁ। তুমি এত বড় একটা পেট নিয়ে দৌড়াচ্ছিলে, দেখেছি রঙ্গিলা কিতাব। এবং আমি এই জার্নিটা শেষে আমি ওয়েটটা যখন একদম খুব কাছে, আমি যেটা চাই ওই গোলের কাছাকাছি খুব নিয়ে আসছিলাম, তখনই এই ক্যারেক্টারটা আমার কাছে আসে। অ্যান্ড দেন আমি আমার ডিরেক্টরের কাছ থেকে একটুখানি টাইম চাই। অ্যান্ড ডিরেক্টরের দিক থেকে কিন্তু কোনোভাবেই কোনো বিধিনিষেধ ছিল না বা তুমি এই ওয়েটটা থাকতে হবে, এরকমভাবে দেখতে হবে, এরকম ব্যাপার ছিল না। কিন্তু আমার খালি মনে হয়েছে যে আমি আমাকে এই ওয়েটে দেখছিলাম যে এরকম, ইচ্ছা করে তুমি হ্যাঁ, তোমার ওয়েটটা একটু বাড়িয়েছিলে ওই সময় ওই সত্যি ক্যারেক্টারটা করার জন্য। হ্যাঁ। এবং বিশ্বাস করো Look very কাটায় pretty. কাটায় আমি যে ওয়েটটা ওই 9 মাসের সময় ছিলাম, তো তোমার নিজের প্রেগন্যান্সির life এ, সময় হ্যাঁ। যেমন ছিলে রিয়েল লাইফে সত্যির লাইফটাও আমি এভাবে ওয়েট অতখানি বাড়িয়েছিল। ভেরি গুড, ভেরি গুড। তোমার কোন ধরনের গল্পে কাজ করতে বা কোন ধরনের চরিত্র কাজ করতে এখন বেশি তোমার কমফোর্টেবল লাগে? লাইক মানে ভেরি চ্যালেঞ্জিং এবং ধরো যেখানে মেকআপ টেকআপের কোনো বালাই নাই, ধরো এরকম, নাকি ধরো ভেরি গ্ল্যামারাস? না, আমার তো খুব ইচ্ছা করে যে ওই তামিলের ওই ব্যাপারটার মতো ওর ধুমায় নাচানাচি করে একটা সিনেমা করি। হ্যাঁ, আবারও খুব মনে ইচ্ছা হয় যে করে। খুব রিয়েলিস্টিক ক্যারেক্টারে, যে কিনা ওই রাস্তার মধ্যে একটা পাগলের ক্যারেক্টার, ওর কাপড়ও হয়তো ঠিকঠাক নাই, ওই ক্যারেক্টারটাও করতে ইচ্ছা করে। কিন্তু যদি বলো যে তোমার কোন ক্যারেক্টারটা খুব ইচ্ছা যে সারা জীবন পরে তুমি এই ক্যারেক্টারটা করতে চাও, যেটা খুব, যেটা হচ্ছে রবীন্দ্রনাথের যে কোনো একটা ক্যারেক্টার। ওয়াও, ওকে। এখনো পর্যন্ত যতগুলো কোস্টার তুমি পেয়েছো, ধরো শুরুর দিকে তো তুমি খুবই মানে নতুন ছিলে, মানে ওই কোপ আপ কিভাবে করেছো? ধরো যখন তুমি নতুন তখন হয়তো তোমাকে একদম প্রমিনেন্ট কারোর সাথে কাজ করতে হয়েছে, সো তখন কিভাবে জিনিসটাকে ডিল করেছো? না, আমি আর্টিস্টকে কখনো ডিল করি নাই। আমার একটু ওই যে হয় না যে শুরু থেকে ইন্ডাস্ট্রি কি জানে যে আমি একটু তারছিলাম, সেই ব্যাপারটা হয় নাই যে নায়ককে বা আমার, হ্যাঁ নায়কই তো রাইট, তো ওই নায়ককে কোনো কিছু ডিল করে কোনো কিছু অত বেশি পাত্তা দাও না কখনো? না, এটা হয়ই নাই কখনো। তাহলে অনেক নায়কের সাথে আমার প্রেম শুনতে ভাই, এতগুলা প্রেম আমার জীবনে আসছে, কোনোদিন নায়কের সাথে প্রেম শুনছো? না, এটা কেউ শুনলাম না কোনোদিন। কেন হয় বলতো? নাই, এটা আমি কোনো পারি না। নায়কের সাথে তোমার প্রেম হলো না? না, হয়েছিল। ও হ্যাঁ, ও সরি, ও গড, আই গড। তুমি ভুলে গেলে কি করে হবে? আমি ভুলে গেছি, সরি। হ্যাঁ হ্যাঁ, তা তো হ্যাঁ, হয়েছিল। উনি তো নায়কই ছিলেন। হ্যাঁ, নায়কে ছিল, হ্যাঁ। Oh, I love you. এখনো পর্যন্ত ধরো যতগুলো সিনেমা করেছো, এমন কোন সিনেমা কি তোমার জীবনে তুমি করেছো যেটা ধরো কোনোভাবে মনে হয় যে ওইটা না করলেও পারতাম, এরকম কোনো কাজ হয়েছে কিনা? নাম বলা দরকার নাই, কিন্তু আছে কিনা এরকম কাজ? না, যদি সত্যি কথা বলতে হয়, না, আমি সবকিছু পরেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পরিমণি। Yes. যদি কোনো কিছু নিয়ে আফসোস করি এটা আমার করা উচিত ছিল না, বিশ্বাস করো, তাহলে হয়তো এই boundary টা এক্সপেরিয়েন্সটাই পার হইতো না। হইতোই না। এক্স্যাক্টলি। আজকে তো পরিমণি আমি হইতে তোমার আমি প্রত্যেকটা- স্বপ্নজালও পেয়েছি অনেক কিছু, হয় না যে মানুষের চোখে অনেক ভুলভাল লাগবে, আমার চোখেও অনেক লাগে যে এটা আমি করেছি, এটা আমি করতে পারলাম, এটা আমি কেন, বিশ্বাস করো ওইসব করেই আমি আসলে স্বপ্নজাল করেছি, Exactly. ওইসব পরেই আমি এখন পরিমণি। তো আমার কোনো কিছু না আফসোস নাই। হ্যাঁ, আমি অনেক কিছু শিখতে পেরেছি এসব দিয়ে। You learned a lot. ইন্ডাস্ট্রিতে পলিটিক্সের শিকার হয়েছো কিনা? প্রচুর পলিটিক্স আমি দেখি, মানে হ্যাঁ, হতে পারে, কিন্তু আমি শিকার হই নাই পলিটিক্স। তোমার শিকার হয়েছে। হতে পারে, আমি তোয়াক্কা করি না হ্যাঁ। পলিটিক্সের। ওকে, মানে তোমার সাথে ঠিক তাহলে করে আমার মাথায় নেই নাই যে আল্লাহ এটা হয়েছে, আমি কি হবে, আমি ভেঙে যাবো, এমন হয়েছে? No, আমি কোনোদিন পাত্তাই দেইনি politics-কে। তোমার কি এরকম হয়েছে যে ধরো কালকে তোমার শুটিং, আজকে তোমাকে ক্যান্সেল করা হয়েছে, ক্যান্সেল করে অন্য আর্টিস্ট কল করে ফেলা হয়েছে? হ্যাঁ, এরকম অনেক হয়েছে, কিন্তু শুটিং হয় নাই।
না ভাই, তুমি Yes. আমার 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 সময় তোমাকে আমি আমি টাইম দিছি না, আমি শিডিউল দিছি না, আমি এফোর্ট দিছি না, আমি মেন্টালি ওখানে ইনভলভ হয়েছি না, তুমি এটা নষ্টই করতে পারো না, তাহলে তোমার পুরোটাই নষ্ট। আই এম সরি, আমি একটু হ্যাঁ হ্যাঁ badass। ঠিকই আছে, ব্যাডাস, এটা দরকার। ইন্ডাস্ট্রিতে কি তোমার কোনো কাছের বন্ধু আছে? ইন্ডাস্ট্রিতে আসলে নায়িকা বলো বা ডিরেক্টর বলো সবকিছু মিলিয়ে হয়, অনেকে আমার কাছের, আমি সবাইকে কাছের মনেই করি। হ্যাঁ আছে। যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো? নাম বলতে হবে হবে হুম। আব্দুল্লাহ। ওকে। সিনেমার শুটিং এর সবচেয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স জানতে চাই, যে কোনো সিনেমা শুটিং এ সবচেয়ে খারাপ একটা এক্সপিরিয়েন্স জানতে চাই, কোনটা আগে বলবা? ভালো এবং খারাপ, ধরো খারাপ দিয়ে স্টার্ট করো, সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স, মানে এত ভালো এত খারাপ কোনটা যে আসলে মার্ক করে বলাটা খুব মুশকিল। যে কোনো একটা বলো। ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে যে প্রথম সিনেমার কথা যদি আমি বলি, আমি আজকে তোমার প্রথম, তোমার অভিনয় করা একদম প্রথম সিনেমা? হ্যাঁ, যে আমি ক্যামেরার সামনে দাঁড়াবো, আমি একদম রেডি, মেকআপ টেকআপ নিয়ে আমি ফোনটা করব, যে আমি বাড়িতে কল দিব, দোয়া নিব যে আমি ফাইনালি সিনেমা করছি। হ্যাঁ সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াবো। তখন ফোন দিব 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 করে আমার ফোনটা দেওয়া হয়নি, ওদিক থেকে ফোন আসলো, ফোনটা হচ্ছে আমার নানা কল করলো, আমার ফোনেও না, মানে আমার এক আত্মীয় দীপু মামা, ওনার ফোনে কল করলো, উনি খুব এক্সাইটমেন্ট নিয়ে আমাকে না ফোনটা দিল, না 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 তোমার ফোন করে দেখো, তোমাকে দেখো কিভাবে মিলে গেল, এখনই তোমাকে ফোন করছি, তুমি ফোন করতে চাইছিলা, এইরকম একটা ব্যাপারের মধ্যে ফোনটা ধরে ওদিক থেকে শুনতে পেলাম যে হাওমাও করে চিৎকার, তোমার নানিকে যদি শেষ দেখতে চাও তুমি আসো। আমি মেকআপ টেকআপ যেভাবে ছিলাম, আমি আমি যখন ওখান থেকে চিৎকার করে বের হই, তখন একটা সিন ধরো যে নায়কের গাড়ি তখন ঢুকছিল, অ্যান্ড আমিও গেট থেকে বেরোচ্ছিলাম, তো ওরা ভাবলো যে গাড়িটা স্লো করি, এটা মনে হয় কোনো সিন চলতেছে, নায়িকা তো পুরো একদম রেডি, এভাবে বেরোচ্ছি কাঁদতে কাঁদতে। অ্যান্ড দেন আমার মনে আছে যে দেখো আমি খুবই কৃতজ্ঞ জায়েদ খানের কাছে, আমি পুরো টিমের কাছে, যে আমার ওস্তাদ এখনো বেঁচে নেই যদিও, শাহলাম মন্ডল, 11 দিন শুটিংটা পিছাইতে হয়েছিল। আর নানু? ওই অবস্থায় আমি বরিশাল চলে গেলাম। তুমি তোমার নানু নানির কাছেই বড় হ্যাঁ, হয়েছো? ওনারাই আমার মা বাবা আসলে। তো মা মরে গেলে যেমনটা হয়, আসলে আমার মাই ধরো মরে গেছে, তো ওই ফিলিংসটা নিয়ে কিন্তু আমি তখন চলে গেলাম। আমার খেয়াল নেই যে আমি মেকআপ করা কিনা, আমার খেয়াল নেই আমি আসলে শুটিং এর কোন ড্রেস dress পরা পরা? কিনা, না কোনো কিছু মাথায় কাজ করে নাই। তো আমি গেলাম, 2 দিন পরে আমার মনে হলো যে আচ্ছা ওরা সবকিছু তো নর্মাল হয়ে যায় একটা সময়। তো ধরো আমাকে ফোনটা দিল, ওরা যখন আমাকে ফোনে বললো সব ঠিক আছে, আমরা তোমার পাশে আছি, তুমি তুমি কোনো কিছু নিয়ে টেনশন করো না, শুটিংটা কিন্তু তোমার জন্য আটকে আছে। তুমি আসো, কাজে ফিরে আসো। বিশ্বাস করো, ওটা আমার জন্য একটা লাইফ ছিল, যে ওখানেও তো আমি ডিস্টার্ব হয়ে যেতে পারতাম, এই ক্যারিয়ারটা আমি চিন্তাই করতে পারতাম না, হয়তো একটা বড় একটা ধাক্কা, ওখানে থেকে তুমি কেন আবার চিন্তা করবা যে আবার নিজেকে পুশ করে আবার ওই জায়গাতে নিয়ে আসা, আবার কোনো একটা সিনেমা করবা কি করবা না, অনেক কিছু পরে কিন্তু একটা সিনেমা তোমার কাছে আসলো, তুমি তো নতুন না, তোমার কাছে 10টা সিনেমার অফার নাই, তুমি ওরকম একটা জিনিস পেয়েও তোমার কাছে চলে যায়, তারপর তুমি আবার ট্রাই করবা, মানে অনেক ডিফিকাল্ট ছিল আমার জন্য। কিন্তু আমি তুমি যদি এখন বলো যে কোনটা গুড মেমোরি অ্যান্ড কোনটা ব্যাড মেমোরি, আমার দুটাই একটা। আমার প্রথম সিনেমার মেমোরিটা, যে আমি 11 দিন পরে ঢাকায় এসে আবার সবাই যেভাবে আমাকে পুশ করতেছিল যে না তুমি পারবা, সব থেকে বড় কথা আমার নানা ভাই, যে তুমি পারবা, তুমি চলো। How you dealt with this loss, this big loss of your life? আমার নানা ভাই, হ্যাঁ ওই যে বলে না যে আল্লাহ কোনো কিছু নিয়ে গেলে তোমাকে কোনো কিছু দিয়েও দেয়, তো দেখো আমার খালি মনে হতো নানু ভাই মরে গেলে তো আমি মরে যাবো, আমি বাঁচবই না, আমি ধ্বংস, আমি শেষ,
আমি দম আটকায় মরে যাবো, হয়তো সুইসাইড করবো না, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি মরে যাবো। এটা সম্ভব না যে আমি নানু ভাই মরে গেছে আমি দেখবো। কিন্তু এমন একজনকে আল্লাহ আমার জীবনে পাঠালো যে তোর তো হাজার জীবন বাঁচতে হবে। তোমার ছেলে, আমি অনেক জায়গায় বলেছি যে ইন্ডাস্ট্রিতে কারো যদি বায়োপিক হওয়া হয় তাহলে এটা ওরই, তোমার হওয়া উচিত আসলে, এবং তোমার বায়োপিকটা তোমার নিজে লিখে যাওয়া উচিত আর কি, যাতে অন্য কেউ এটা টুইস্টেড করতে না পারে একদম শুরু থেকে তোমার মানে পুরো জার্নি, মানে ইটস স্যালুট ইউ ম্যান। তুমি তো 2 বাংলাতেই কাজ করেছো, তুমি আমাদের বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিতেও কাজ করেছো, তুমি আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতেও কাজ করেছো। হোয়াট ইজ দ্য ডিফারেন্ট তিতা কথা হয়ে যাবে। ইউ ফেল্ট? না তিতা কথা না, সত্যি কথা বলো একদম, যেটা তুমি feel ওরা করছো। অনেক বেশি প্রফেশনাল, হুম হুম ওদের কাজের মধ্যে কোনো ইমোশন ব্যাপারটা কাজ করে না। এটা যদিও খুবই ভালো একটা দিক, কিন্তু আমরা অনেক ইমোশনাল এবং কাজের ব্যাপারটা আমরা অনেক বেশি বললাম যে ভাই বলেছে, আপু বলেছে, চলো করে দিয়ে আসি, কি হ্যাঁ, আসে তো এই ব্যাপার মানে এই বিষয়গুলো ওখানে নেই। না। তোমার কি মনে হয় এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো নাকি খারাপ? মানে এটা কি অবশ্যই ইন্ডাস্ট্রিকে বড় করতে সহায়তা করে না। নাকি বড় করতে সহায়তা করে না? এই যে মামা বলেছে, খালা বলেছে, চলো যে করে আসি, এটা এটা হওয়া উচিত না। এটা হওয়া উচিত না। না। ওকে, মানে অনেক ধরো অনেক বড় সুপারস্টার হ্যাঁ। কিছু একটা বললো ওটাই দলিল হয়ে যায়, ওটাই করতে হবে। ভাই বলেছে শর্টটা এভাবে নেওয়া যাবে না, এভাবে না, না, না। এভাবে নিতে হবে। ওটা ওইভাবে বলারই সাহস নাই মানে ইউ ওখানে। ক্যানট ডু দ্যাট। No. তো এটা এখানে অনেক বেশি হয়। হ্যাঁ আসলে স্যাড, sad. ভেরি স্যাড, বাট ইটস ওকে, কি আর করা, এভাবেই আমরা অভ্যস্তই হয়ে গেছি আসলে। হ্যাঁ, মানে আমাদের এখন change infrastructure-টাই হচ্ছে, কিন্তু এখন এরকম। change হচ্ছে, এখন এবং change হওয়া উচিত। চেঞ্জ হওয়া উচিত, ডেফিনেটলি চেঞ্জ হওয়া উচিত। শুটিং সেটে পরিমণির যেটা না হইলেই না, যেটা পরিমণির লাগবেই, ওটা কেউ প্রোভাইড করে না, ওটা আমিই নিয়ে যাই। তো আমি বুঝতে পারতেছি না যে কারে কি বলবো। মানে ওইটা তোমাকেই বলতেছে যে তোমার কি লাগে, যেটা তোমার মানে যেটা তোমার লাগে। পানি। পানি, ওটা তুমি নিয়েই যাও। হ্যাঁ। আল্লাহ, কি বলো, আমি শুনছি নায়িকারা নাকি মিনারেল ওয়াটার প্রোডাকশন থেকে কিনাই নিয়ে ওটা দিয়ে গোসল করে। ওটা সবাই জানে। এটা তুমি তোমার পানিটা তুমি নিজেই নিয়ে যাও। শুটিং সেটে কি পরিচালকদেরকে বিরক্ত করে নাকি বকা খায়? কোনোটাই করি না। না, আমি খুবই মানে আমি এমন একটা আর্টিস্ট বা এমন একটা মানুষ যে আমাকে দিয়ে কারো আমার অজান্তে কিছু হতে পারে, তাও যদি আমি কখনো টের পাই তাও আমি পা ধরে বসে থাকবো, ভাই যতক্ষণ ক্ষমা না করবি। আমাকে আমার জানাশোনা মতে আমি কারো ক্ষতি করি নাই বা কাউকে কোনো বিপদে ফেলি নাই। নো, এটা পারবো না আমার জীবন দশা। শুটিং চলাকালীন সময় কি খুব সিরিয়াস থাকে, লাইক একদম ফোন অফ করে দেওয়া টাইপের? নো চিল থাকে? নো, আমি আমার জীবন বেঁচে দিই নাই তো। আমার ক্যারেক্টার ইজ ক্যারেক্টার, মানে ওকে ফাইন, কিন্তু ক্যারেক্টারের কাছে তো আমি আমার জীবন বেঁচে দিব না, আমার জীবনটা আগে। হ্যাঁ অবশ্যই, মানে আমি জানি না, হ্যাঁ আমি মানে মনোযোগ দিতে সবাই, হলে ধরো হ্যাঁ, ক্যারেক্টারে না, মনোযোগ অনেকে দেওয়ার জন্য ভয় যে অনেকে ফোন করে। টোন অফ, ফোনের বিষয়ে শুধু বলতেছি না, যে ধরো অনেকেই, আমি এটাকে অনেক শ্রদ্ধা করেই বলতেছি যে অনেকে অনেক ফোকাসড হয় যে সারাক্ষণ ওই ক্যারেক্টারের মধ্যে থেকে ওই জিনিসটা করে না, কেউ আমার সাথে কথা বলবা না, আমি ক্যারেক্টার আছি, অনেক গভীর ক্যারেক্টার। বিশ্বাস করো, গভীর ক্যারেক্টার হইলো আমি একটু আগে হাসছি, তারপর গভীর শর্ট দিচ্ছি। এক্স্যাক্টলি আমিও মানে একদম এরকমই বিষয়। পারবো না, ক্যারেক্টার আমার কাছে ক্যারেক্টার, কিন্তু আমি মানে হ্যাঁ, আমি exactly. আমাকে আমার ক্যারেক্টার কাছে আমি বেঁচে দিতে পারবো না। আমার লাইফ আমার যতক্ষণ অতটুকু হাসবো, কানবো, যতটুকু যা আসে জীবনে ওটা ডিল করবো, তারপর ক্যারেক্টার ইজ ক্যারেক্টার, মানে ক্যামেরার সামনে যা করা দরকার আমি ওটা 100% ট্রাই করবো। কিন্তু আমার ব্যক্তিগত লাইফ ক্যামেরার সামনে, ক্যামেরাকে কখনোই এটা সম্ভব না, মানে আমি ওখানে ডেডিকেশনটা দিব। ভেরি গুড। সিনেমায় পারিশ্রমিক, প্রথম সিনেমায় পারিশ্রমিক কেমন পারিশ্রমিক, কত পারিশ্রমিক পেয়েছিলে? 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা বুঝে পেয়েছিলাম। বাকি 50,000 টাকা বাকি? না বাকি না, ওটা একটা চেক ছিল, আমি চেকটা ওস্তাদকে হাতে দিয়ে বলেছিলাম যে বাবুদের জন্য কিছু কিনে দিতে। ওয়াও। এখন কি এই মুহূর্তে কি আমরা পরীকে হাইয়েস্ট পেইড আর্টিস্ট বলতে পারি ইন্ডাস্ট্রির? আমি তো জানি না, কেউ তো ওপেন করে না, কিন্তু হ্যাঁ আমি আমারটা বলতে পারবো, আমি 26 লাখ টাকা পর্যন্ত নিচ্ছি। ভেরি গুড। আসলেই তোমাকে নিয়ে আসলে কোনো নায়কের সাথে প্রেমের গুঞ্জন কখনো শুনিনি। ধরো আমাদের সবার প্রিয় সুপারস্টার সাকিব খান, উনি যার সাথেই সিনেমা করেন তার সাথেই এক ধরনের প্রেমের গুঞ্জন সবাই বলে, কিন্তু তোমার সাথে তুমি তো ওনার সাথেও সিনেমা করেছো, হ্যাঁ, দুইটা। তো তোমার সাথে কোনো কিছু? আমি খুবই একদম শুরুর সময়, কিন্তু হ্যাঁ, এবং হইতেই পারতাম, আমার তো ক্রাশ না, ও মাই গড সাকিব খানের সাথে কাজ করতেছি, শেষ হয়ে যেতে পারতাম, কিন্তু এটা হয় নাই।
এটা হবেও না। কি হয়েছিল, মানে বিষয়টা কেমন না, ছিল? আমি কাজ করেছি, That's it. আমার মাথায় আসে নাই যে হ্যাঁ হুম। হিরো বলে প্রেমে পড়েছি, তা না, আমার প্রেমটা আসে নাই। অ্যান্ড আমি একটা মানুষের প্রেমে পড়ছিলাম যাকে কিনা আমি হিরো হিসেবেই দেখি নাই। হ্যাঁ, তার পরিচয়ে সে একটা হিরো। তার সাথে আমার শুটিং সেটে পরিচয় হয় নাই, দ্যাটস ওয়াই। আলাদা পরিচয়। হ্যাঁ। সো তুমি হিরো না দেখে তুমি আসলে ওই মানুষটাকে দেখেছিলে, মানুষটার প্রতি এক ধরনের মায়াগ্রস্ত হয়ে। দান যদি তুমি বলো যে হ্যাঁ প্রেমে পড়ে বিয়ে টিয়ে করে ফেলেছে আনতান ভাই, তখন আমার কাছে হিরোই ছিল না। মানে শুটিং সেটে যদি দেখা হয়তো তাহলে হয়তো সে অন্য পরিমণিকে দেখতো। না, ভালো হয়েছে, মানে যা হয়তো ভালো হয়তো। আচ্ছা, তোমার এমন কোন সিনেমা আছে যেটা ধরো রিলিজ হয় নাই, কিন্তু তোমার এখন মনে হয় ওই সিনেমাটা রিলিজ হলে সুপার ডুপার হিট হতো? রানা প্লাজা। রানা প্লাজা, হ্যাঁ, এই ছবিটার কথা তখন খুব শুনেছিলাম, এবং ওই ছবিটাতে তুমি খুব মানে পরিশ্রম করেছিলে। খুবই, আমার তুমি যদি খেয়াল করো, আমার এখানে দেখা যাচ্ছে না যদিও, এখানে তুমি ধরে দেখো, এখানে কিন্তু এরকম ভাবে করলেই তুমি একটা হাড়, মানে হাড়টা যে খুব আমার থেতলে গেছিল, পুরো হাড়টা দেখা গেছিল শর্ট দিতে গিয়ে। এত ডেডিকেশন ছিল জীবনে। কেন আমার কস্টিউম নিয়ে অন্য কেউ শর্ট দিবে, মানে মানতেই পারছিলাম না। সো হোয়াট? হ্যাঁ, আমি এত মানে তখন তো অনেক ম্যাচিওর না, এখন তো বুঝি যে ড্যামেজ শট কিভাবে হয়, কিভাবে হয়। আমি তখন আমি এখনই বাসায় চলে যাবো, কানতে কানতে শেষ করে ড্যামেজ শট দিব না, আমি দিব, আমি জামা খোপড় খুলবো না, এই জামা আমার, আমি এই ক্যারেক্টার করছি, ও কেন শর্ট দিবে? আবার সেটা ছেলে মানুষ ওই কাপড়টা পরবে, আমি নো, এটা হইতেই পারে না, আমি লাভ দিব, কোত্থেকে লাভ দিতে হবে বলো? তো এরকম একটা সেট যখন 3 তলার উপর থেকে 3 তলা পর্যন্ত হাইট ছিল, যদি অনেক সেফটি ছিল, তারপরও আমি তো প্রস্তুত ছিলাম না। সবাই লাইলে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব পড়তেছে, আর আমি মনে হচ্ছে মরে যাবো, এরকম কেন করতেছে সবাই? আমাকে ধাক্কা দিল, কিছু বলতে বলতে কি জানি বলতেছিলাম, এর মধ্যে ধাক্কা দিচ্ছে আমাকে। দেন আমি গড়ায় গড়ায় পড়তে পড়তে আমার কান ফেটে গেল এখান থেকে, অ্যান্ড আমার ব্যাকবনে ধরো এমনভাবে ফ্র্যাকচার হইলো, আমার 3.5 মাস 4 মাসের মতো লাগছে যে আমি একদম ফ্লোরে বেড করে, মানে ডক্টর আমাকে বলছে যে কোনোভাবেই বিছানাটি, ওটা অন্য প্রসেস ছিল, আমি এটা বলতেও চাই না, আমার অনেক অদ্ভুত একটা মেমোরিজ এটা। নরম বিছানায় শুইতেই পারবে না? হ্যাঁ, না, একদম মেরুদণ্ডে ব্যথা লাগলে তোমাকে শক্ত পায়ের সাথে কোমরের সাথে। রিলিজ হলো না কেন ছবিটা? ছবিটা কি শেষ হয়েছিল, শুটিং শেষ হয়েছিল? এটা তো সবাই জানে, ধরো যারা একটু ইন্ডাস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করে বা সিনেমা নিয়ে ঘাটাঘাটি করে, যে আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার সকালবেলা শো শুরু হবে। বৃহস্পতিবার হচ্ছে তোমার নোটিশ আসলো, আইনি নোটিশ, সিনেমাটার প্রদর্শনী বন্ধ করার জন্য। তুমি ভাবো আমার পরিস্থিতি কি তখন। তখন আমি বিছানায় শুয়ে শুয়ে, হ্যাঁ এটা কি হবে? হ্যাঁ, আমারও এরকম একটা সিনেমা আছে জীবনে, না মানুষ। আমার প্রথম ছবি কিন্তু না মানুষ। কি এত ইমোশন না বলো? অনিমেষ আইচের, আমি প্রায় 1 থেকে 1.5 বছর সময় দিয়েছিলাম ছবিটা রিলিজ হয়। এই কষ্ট না কেউ 1 বুঝবে থেকে না। 1.5 বছর আমি কোনো কাজ করি না জানো। আমি মানুষের কি বলে সিঁড়ি ঘরে ঘুমাইছি, কারণ আমার মানে বাসা টাসা ছেড়ে দিয়ে, মানে আমি 6 মাস একটানা রিহার্সালই করেছি। তখন আমি নতুন, আমি তো এত মানে তখন তো অ্যাক্টিং পারতাম না আমি। বুঝতে পারতেছি। হ্যাঁ, সো ধরো 6 মাস একটানা রেগুলার ওই অফিসে গিয়ে ওই কাক নিয়ে, ওই কুকুর নিয়ে, ওদেরকে নিয়ে পড়ে থাকা বা ওদের সাথে এক ধরনের ইয়ে করা, রিলিজ হয় না। না এখন তো সম্ভাবনাই নাই আর কি। যাই হোক, যা রিলিজ হয়েছে তাতেই টেকা হ্যাঁ, যাচ্ছে তাতেই না। তুমি হয়ে গেছো, মাশাআল্লাহ। পরিমণি যদি সিনেমা প্রযোজনা করে, আর্টিস্ট হিসেবে কি আমাকে কাস্ট করবে? তোমার জন্যই তাহলে সিনেমাটা বানাইতে হবে আমার। কেউ বললো ফাইনালি। মানে আমি তো আসলে জানি না, কারণ একটা বড় ধাক্কা খেয়েছিলাম। প্রযোজনা করেছিলে তুমি? না, আমার একদম করেছিলাম, মানে হ্যাঁ, অনেক টাকা লগ্নি হয়েছিল আমার। ওই সময় একদম নতুন ছিলাম, একজন, বলতে গেলে কি বলবো, যাই হোক, তো একজন, মানে সোজা কথা যদি আমি বলে দিই, ইউ গট ম্যানিপুলেটেড। না, আমি নিজে নিজে যে হয় না যে হালকাটি কুমির আনবা কি, আমি যে খালি কুমির আছে লাভ দিতে যে,
তো এমন একজন ডিরেক্টর ছিলেন, তো ওনার ফ্রাস্ট্রেশনের ব্যাপারগুলো আমি নিতে পারি না। ওনার স্ট্যাটাস যে ভাত পড়ে কষ্ট, গেছে, কি জানি করতো, হ্যাঁ বুঝছি, রনি ভাই, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বোঝার কিছু নাই, আমি তো বলেই দেই। তো ওনার এইসব জিনিস দেখে আমার খালি মনে হচ্ছে যে ভাই তুমি খালি সিনেমাটা বানাও, ভাত রান্ধো না। হ্যাঁ, তো উনি সিনেমা বানাচ্ছে না, উনি পার্সোনাল লাইফে কি প্যারা খেয়ে আছে। তো আমি সবসময় ওনাকে এনকারেজ করতাম যে না এখন কে করবে প্রযোজনা, আমি এই সিনেমাটা বানাচ্ছি। তো আমি বললাম যে আমি আসি। ওই সময় তো আমার কোনো প্ল্যান ছিল না, জাস্ট ওনার জন্য আমার মনে হয়েছে যে ওনাকে বাঁচানো দরকার, ওনাকে সেভ করা দরকার। উনি ওনার নিজের লাইফে নাই। দেন বিশ্বাস করে, আমি তো অনেক ছোট তখন, অত বেশি টাকা পয়সাও জমানো নাই আমার জীবনে। আমার মনে হচ্ছে তোর যা লাগবে আমি সব দিই ভাই, তুই তাও তো নিজের লাইফে ফিরত আয়, তুমি অনেক ট্যালেন্টেড একটা মানুষ। এখন জানি না কি হয়েছে কি না হয়েছে, অনেক অনেক বড় একটা গ্যাপ যোগাযোগ। পেয়েছিলে টাকা ফেরত পেয়েছিলে? না না, এটা তো ওনার জন্য, ওনাকে দেই নাই, আমি আমার কাজের জন্য দিছিলাম, মানে প্রযোজনার জন্য যা যা লাগে, স্ক্রিপ্ট রাইটিং এর জন্য এটা, লোকেশন দেখার জন্য এটা, ওইগুলো আমি করেছি। ওনাকে ব্যক্তিগতভাবে তো ওইভাবে টাকা কিন্তু মানে সিনেমাটাকে রিলিজ হয়েছিল? সিনেমাটা তো স্টার্টই হয় নাই, ও যেটা নাম ছিল ক্ষত। কত? হ্যাঁ হ্যাঁ, তো প্রথমে এত বড় একটা ধাক্কা, তারপর মনে হয় না যে না বুঝে নামে এত বড় একটা ঝামেলা হয়েছে, এবার একটু বুঝে শুনে তারপরে নামে। যখন বুঝে শোনার টাইম আসছে তখন তো আমি অন্য জায়গায়। বুঝতে পারছি। কিন্তু এখন ইনশাআল্লাহ আমার অনেক কিছু প্ল্যান আছে, যেহেতু একটু ম্যাচিউরড ভাবে সবাই এখন একটু নেয় যে না ওর মানে হ্যাঁ আসলে আমি ম্যাচিউর হয়েছি। দুই বাচ্চা পালতেছো, দুটো বাচ্চা একা একা, তো ইউ হ্যাভ টু বি, দেয়ার ইজ নো আদার ওয়ে। হ্যাঁ, ইটস বিউটিফুল পার্ট। That's a beautiful point, and you're having a beautiful journey. That's why you're so brave, because you're a mother. You don't need anyone. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। You don't need anything. You don't. সবাইকে তো দেয় না, এটা একটা ব্লেসিং। আল্লাহ যে সব এত বড় একটা দায়িত্ব আমার উপরে, এটা সুন্দর করে আমি পালন করতে পারছি, এটার থেকে বিউটিফুল কিছু হয় না বলো? না, এটা যে বিউটিফুল কিছু হয় না। আমাদের লাইট ক্যামেরা অ্যাকশন সেগমেন্টটা শেষ হলো, যদিও আমরা শুধু লাইট ক্যামেরা অ্যাকশনে সীমাবদ্ধ ছিলাম না, আমরা আরো অনেক জায়গায় চলে গেছি, অনেক ডালপালা মেলেছে আমাদের। কে বলছে একসাথে বসতে? আল্লাহই জানে ওদের এই এপিসোড যে কয় ঘন্টা হবে, আই ডোন্ট নো। আমরা চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। পরবর্তী সেগমেন্টে অবশ্য কোয়েশ্চেন কম এবং খুব ছোট ছোট উত্তর আর কি। ফিট অ্যান্ড ফ্যাশন। পরিমণি কি নিয়ম মেনে জীবনযাপন করে কিনা? এখন তো করতেই হয়, মানে তো আমি বিশ্বাস করি জীবন তোমার কোনো ছকে আঁকা নেই যে 9টা 5টা ঘুমাবা, এটা সম্ভব না। মানে অফিসের নিয়মে মেনে যে তুমি, এটা পসিবল না। কখনো কখনো আমার বাচ্চারা সুন্দর করে একদম প্রপারলি ওই সন্ধ্যাবেলায় ঘুমায় যায়, খুব ভোরবেলা ওঠে আজানের সময়। তো আবার কখনো কখনো সারা রাত জাগে। তো আমার মনে হয় যে ওরা তো অনেক ইনোসেন্ট, লাইফটাও অনেক ইনোসেন্ট। তোমার আমারও হতে, হ্যাঁ এটা আসলে ডিপেন্ড, তোমার আমার উপরে ডিপেন্ড করে না আসলে। তোমার আমার যে আমরা নিয়ম মেনে চলবো যেভাবেই বলি না কেন, জীবন কখনো কখনো একটু এলোমেলো হওয়াও ভালো। ইয়েস। যা খেতে পছন্দ? দুধ কলা ভাত। একদম প্রথম যেদিন আমি পরিমণিকে দেখি নবাবগঞ্জে সেকেন্ড ইনিংসের শুটিং এ, আমি তোমার সাথে কত ভয় পাচ্ছিলাম, এখান থেকে আমাকে চলে যাই, আমাকে ও মাই গড মৌসুমে আমি আমাকে বলছে যে দেখে যে একটা পরীর বাচ্চা আসছে। তারপরে এবং পরীর বাচ্চাটা কি খায় জানিস? সারাক্ষণ দুধ খায়। তারপর আমি যে দেখি আসলেই ও বসে আছে এবং ওর সামনে একটা গ্লাসের মধ্যে দুধ রাখা, এবং ও আসলে দেখলাম একটা পরীর বাচ্চাই বসে আছে ওখানে। প্রিয় পোশাক? শাড়ি। হ্যাঁ। প্রিয় ঘড়ির ব্র্যান্ড? এটা আমার কাছে এত আজীব লাগে, আমি কি বলবো। এনিথিং তোমার যেটা কমফোর্টেবল লাগে, যেটা ভালো লাগে তুমি পরো। কিন্তু এটা আমার সবথেকে প্রিয়। এটা তোমার সবচেয়ে প্রিয় ঘড়ি? এটা কি কোনো গিফট পেয়েছো না নিজেই কিনেছিলে? এটা আমার টাকায়, কিন্তু একজন প্রিয় মানুষকে দিয়ে কেনানো। ইটস রোলেক্স। ওকে ওকে। এবং এটার বয়স প্রায় 8 বছর। ওয়াও। পরে শাড়ির সংখ্যা কত? গুনতে তো এটা ইম্পসিবল, কিন্তু প্রায় 6000 তো হবে। হ্যাঁ, দরকার হলে আমি যে নিয়ে আসবো না এরপর। মানে এর মধ্যে অর্ধেক আছে যেগুলো আমি এখনো ব্লাউজই বানাই নাই, এবং বিশেষ করে এগুলোর মানে 1 বছর আগের কেনা না, এমন আছে যে 5 বছর আগেরও কেনা।
কিন্তু এখনো ব্লাউজ বানানো পরা হয় না। পরিমণি কি একটা শাড়ি একবারই পরে? না, যেটা ভালো লাগে সেটা অনেক বহুবারও পরি। এমন আছে যে অনেক দামি শাড়ি 3-4-5 লাখ টাকা, সেটা আমি একবার পরেই ভাই ক্ষান্ত দে, আর পরবো না। গোল্ড নাকি ডায়মন্ড? বাস্তবতার দিক থেকে যদি এখন আমাকে এই মুহূর্তে যদি জিজ্ঞেস করো তাহলে ভাই গোল্ড। গোল্ড। কিন্তু আমার ডায়মন্ড পছন্দ। ডায়মন্ড পছন্দ। কিন্তু আমি রেগুলার পরি যেটা আছে সিলভার। সিলভার, আমার অনেক সিলভার ভালো লাগে। আমার সিলভার মজা লাগে। আমার মজা লাগে সিলভার। বিরিয়ানি নাকি সাদা ভাত? সাদা ভাত। সাদা ভাত। চা না কফি? দুইটা, একটাও না। একটাও না। জিম নাকি ঘুম? আর কিছু বললে তো মানুষ ধরো ঘুম। ঘুম। আচ্ছা, তুমি তো তোমার যখন মা হয়েছে তারপরে তো বেশ ওয়েট গেইন করে সব মেয়ের, এটাই নর্মাল। তারপরে যে আবার এত সুন্দর ফিট হলে, তোমার এই ফিটনেসের রহস্য কি? প্যারা। প্লিজ এই প্যারা কেউ খায়েন না, সবাই আমার মতো হজম করতে পারবেন না। নাও পারতে পারেন। কোথায় শপিং করতে ভালো লাগে? তুমি শপিং ইউজুয়ালি করো কোত্থেকে? দেশ থেকে করো না দেশে? শপিং মানে জামা কাপড়? জামা কাপড় বা এনিথিং, ধরো তোমার বাবুর জিনিসপত্র, বাবুর কাপড় চোপড় বা হোয়াট এভার ইউ লাইক, মানে ইউ ইউজ। আমি তো আসলে দেশ থেকেই খুব ইজিলি করি, মানে যত কাছে যেটা কমফোর্টেবল মানে করতাম। তারপরে ধরো এখনো করি, কিন্তু এখন এই মুহূর্তে যদি বলো অনলাইন। অনলাইন। পরীর জুতার কালেকশন কি কেমন? মানে জুতা তুমি কোনটা কালেক্ট করতে পছন্দ করো? মানে অ্যাকসেসরিজের মধ্যে জুতা, জুয়েলারি নাকি ঘড়ি? না, ঘড়ি আমার 5-6টা হাতে গোনা। জুতা মানে যেগুলো আলমারিতে তুলে রাখা যায়। এর বাইরে ধরো রেগুলার ঘড়ি টড়ি অনেক আছে, মানে 200-র মতো হবে, যেগুলো শুটিং আমি ইউজ করতে পারবো হঠাৎ করে। পরীর প্রিয় গাড়ি বা ড্রিম কার, সেটা কিনেছো কিনা এখনো? না। কিনবে? হ্যাঁ। সেই ড্রিম কারটা কোনটা জানতে চাই। মাঝারি। আমরা খুব শীঘ্রই দেখবো তোমাকে এই গাড়িটা চালাতে ইনশাআল্লাহ। মনে হচ্ছে। ওকে, আমাদের এই সেগমেন্টটা শেষ। দেখো এখন পাটপাট করে শেষ হয়ে যাবে সব। এখন জানতে চাই তোমার যা কিছু প্রিয়। ছোট ছোট প্রশ্ন করবে, তুমি এক কথায় উত্তর দিলেই হবে। তোমার প্রিয় লেখক? রবীন্দ্রনাথ। প্রিয় কোনো বই, কোনো স্পেসিফিক বই? না, আমার যেটা পড়ি এটাই ভালো লাগে, অঙ্ক ছাড়া। প্রিয় সিনেমা? সেটা তোমার অভিনীত হতে পারে বা তোমার দেখা যে কোনো কারো হতে পারে। এতগুলো সিনেমা। একদম লাস্ট যে, আরো সহজ করে দিই, যে সিনেমাটা দেখে তোমার খুব ভালো লেগেছে, দেশি বা বিদেশি? না, সিনেমা কত দেখা হয় না এখন নাকি? অনেক দেখা, অনেকগুলো নাম মনে পড়তেছে, কিন্তু কোনটা রেখে কোনটা আগে রাখবো, প্রিয় কোনটাকে বলবো? প্রিয় বলতে তুমি মানে প্রিয় না, যেটা ভালো লেগেছে, জাস্ট যেটা ভালো লাগছে, একদম লাস্ট যেটা দেখে ভালো লাগছে। এর আগে তো আরো অনেক সিনেমা দেখছো, অনেক সিনেমা ভালো লাগছে, কিন্তু সর্বশেষ যেই সিনেমাটা তোমার ভালো লাগছে দেখছো যেটা? সর্বশেষ তো সিনেমা দেখি নাই, সিরিজ দেখছি। সেটা সিরিজটা বলতে পারো। রঙ্গিলা কিতাব। ইয়েস, রঙ্গিলা কিতাব আমারও খুব পছন্দের সিরিজ। প্রিয় ব্যক্তিত্বকে তোমার জীবনে? প্রিয় ব্যক্তিত্ব নানু ভাই। নানু ভাই। তোমার প্রিয় কাজ, যে কাজটা দিনের ভিতরে তুমি প্রতিদিনই করতে হয়, কিন্তু কাজটা খুব প্রিয়, তুমি খুব এনজয় করে করো, মানে ইট কুড বি ব্রাশিং ইউর টিথ, এনিথিং। আমার বাচ্চাদের জন্য খাবার বানানো। তোমার সবচেয়ে ঘুরতে যাওয়ার প্রিয় জায়গা, যে জায়গায় ঘুরতে যেতে তোমার ভালো লাগে এবং বারবার যাও তুমি? কক্সবাজার। প্রিয় রং? সাদা। সাদা। আমরা আবার একটা ছোট্ট সেগমেন্টে চলে যাই। এটার সেগমেন্টের নাম অল্প কথায়। অল্প কথায় বলতে আমি একজন একজন করে ব্যক্তিত্বের নাম বলবো, অবশ্যই তুমি যাদেরকে চিনো, ওনাদের নাম শোনার পর তোমার মাথায় যেইটা আসে সববার প্রথমে, সেটা এক লাইনেও তুমি বলতে পারো, এক শব্দেও বলতে পারো, বা তুমি একটা প্যারাগ্রাফও বলতে পারো। ওকে ওকে। ফ্লোর ফাঁকা। হ্যাঁ, ফ্লোর ফাঁকা। দ্য ফ্লোর ইজ ইয়ার্স। নায়ক রাজ রাজ্জাক, ওনাকে দিয়ে শুরু করি। ও মাই গড, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ ওনাকে নিয়ে আমি বলতে পারবো না, ওনাকে নিয়ে বলার মতো আমি এখনো কেউ হই নাই, আমি কোনোদিন হবও না। উনি অনেক বড় মাপের শিল্পী, অনেক বড় একজন মানুষ। সব থেকে বড় কথা, উনি ইন্ডাস্ট্রিতে একটা উদাহরণ। সালমান শাহ। আপনি নায়ক? সবার, আমারও
চিত্রনায়ক মান্না দেখা হয়েছে তোমার সঙ্গে ওনার? আমার খালামণির ক্রাশ। উনি হিরো 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 বলতে যা বোঝায়, ও মাই গড। হুমায়ুন ফরিদি, প্রেম চিত্রনায়িকা মৌসুমী, স্টার, যাকে কল্পনা করা যায়, শাবনূর, যাকে দেখে আমার মনে হয়েছিল যে আমি একটু শাবনূরের মতো হই। ওনার মতো করে অ্যাক্টিং করা, আয়না দেখে দেখে না করছে এরকম তো করে আমি। চুল এরকম পেঁচিয়ে পেঁচিয়ে রেখে মনে হচ্ছে শাবনূরের মতো লাগে আমাকে। এবং একটু ওরকম করে কথা বলার চেষ্টা করে, হ্যাঁ। এটা করছে প্রচুর পরিমাণে লুকায় লুকায় ঘরের মধ্যে। সত্যি উনি এমন একজন মানুষ। এক্স্যাক্টলি। মোশাররফ করিম, গুড সোল, ও মাই গড। উনি বলবো ভাইয়া যদি দেখে, ভয় লাগতেছে ওনাকে নিয়ে বলতে। উনি একটা স্কুল যে হাতে ধরে সবকিছু শিখিয়ে দিতে পারে। যে জায়েদ খান, আত্মীয়, বাপ্পি চৌধুরী, আমার হিরো, সিয়াম আহমেদ, অভিমানী বন্ধু বলতে যা বোঝায়। অভিমানী বন্ধু। ওকে, সর্বশেষ নাম মৌসুমী হামিদ। উনি কি তুমি? না মানে মৌসুমী হামিদ আর কি, না এই মুহূর্তে যে তোমার সামনে বসে আছে সে না। একজন মানুষ, সত্যিকারের মানুষ। ওয়াও, চোখে পানি চলে আসলো আমার। পরের নামটা বললাম না আর। বলো। বলবো? আমার আমি বন্ধু শরীফুল রাজ। আমার এক্স। অসম অসম। প্রিয় দর্শক, এই সেগমেন্টও আমাদের শেষ হয়ে গেল এবং আমি আজকের আড্ডাটা আমি চাই শেষ না হোক, আরো বেশি কিছু প্রশ্ন থাকলে খুব ভালো হতো, যদিও শেষ হয়ে যাচ্ছে একের পর এক আমাদের সেগমেন্ট। এরপরে আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে চলে যাচ্ছি এবং এটাই আমাদের লাস্ট সেগমেন্ট, না বলা কথা। যে কথাটা তুমি বলো না এখন কোনো প্রেমে আছি কিনা? প্রেমে আছো কিনা? ওয়াও, দেখো এটাই তোমার বলতে কথা পারছিলাম কিন্তু তাহলে প্রেমে তো থাকবাই। এখন তো সবচেয়ে আমার মনে দেখা হয় গেল এটা ধরো আজকে রিলিজ হবে না, হ্যাঁ। কাটিং টাটিং করতে সবকিছু মিলিয়ে টিলিয়ে কালকে রিলিজ হবে, এর মধ্যে আমার একটা প্রেম হয়ে গেল, আমি কেমনে বলবো যে আমি প্রেমে আছি কিনা? এক্স্যাক্টলি তাই, তাই না? এক্স্যাক্টলি তাই। কিন্তু আমার মনে হয় তুমি লাইফের সবচেয়ে বেস্ট প্রেমের টাইমটা এখন আসলে পার করছো, দ্য লাভ বাচ্চাদের ইউ সাথে। হ্যাভ ফর ইউর চাইল্ড। আমি আমার নিজের জীবনকে ভালোবাসছি, এটা আমি নিজের জীবনকে আমি প্রথমবার দেখতে পেলাম। দেখো এই যে একটা ছেলে মেয়ের প্রেম যেভাবে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে কেন মনে হয় বলো যে আমি আমার জীবনে খুব ইম্পর্টেন্ট টাইমগুলো আমি ওয়েস্ট করছি, যেভাবে ডেডিকেশন দিয়ে প্রেমটাকে ফোকাস করছি, এভাবে যদি আমি আমার ব্যক্তি প্রেমকে, হ্যাঁ, করতাম, হ্যাঁ। আমি জানি না হয়তো আমি আফসোস করতেছি, কিন্তু আমার পাশ কাটিয়ে যে আমার মনে হয় যে আর নিজেকে সান্ত্বনাও দিচ্ছি যে না কিছু হয় না। তোমার লার্নিংটা কি? ধরো বিশ্বাস করো আমি যদি এখনো প্রেমে পড়ি আমি আবার এই ডেডিকেশনটাই দিব এন্ড আমি আবার ডিজাস্টার হব। which is awesome। বিষয়টা হচ্ছে এত বার ধরো দুঃখ পাওয়ার পরেও প্রেমের জায়গাটা থেকে কিন্তু আমার নিজের উপরে একটা জিনিস ভালো লাগে যে আমি আমি নিজেকে দিয়ে সর্বোচ্চটা দিয়ে তাকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসো। এবং ধরো আমার কথা হচ্ছে ধরো হাউ ইউ হোল্ড দ্যাট কাইন্ডনেস অর দ্যাট ট্রাস্ট, প্রেমের প্রতি বিশ্বাস তোমার এখনো যায় নাই কেন? এটা সম্ভব, তুমি তো মানুষ না। হ্যাঁ, হ্যাঁ সেটাই, তুমি So, প্রেম এক্স্যাক্টলি তাই। ধরো আমাকেও ধরো প্রেম তো অনেক কিছু শেখায় জীবনে। তোমাকে সবচেয়ে কোন জিনিসটা শিখিয়ে তুমি কি গেছে? প্রেম একটা মানুষের মধ্যে আটকে রাখতে পারবা যে এই মানুষটাকে ভুলভাবে ভালোবাসছিলাম বলে ভালোবাসাটাই ভুল? ভালোবাসা নো, তা তো না। ইম্পসিবল, নো। ভালোবাসা ভুল হ্যাঁ, কেন? তোমার ওই মানুষটাকে ভালোবাসা হয়তো তোমার ওই ওয়েটা ভুল ছিল, ওই মানুষটার সাথে ভালোবাসাটা ব্যাপারটা জমে নাই, তাই বলে ভালোবাসা তো আর ভুল না। অবশ্যই না। ভালোবাসো না, ভালোবাসো, মন খুলে ভালোবাসো, 100টা প্রেম করো। প্রেম ছাড়া কিভাবে মানুষ থাকবে? স্কুল পালিয়েছো কখনো? হ্যাঁ স্কুলে প্রেমের চিঠি পেয়েছো? হ্যাঁ। ধরো স্কুলে গেছো, তোমার যে বসার জায়গাটা ধরো প্রতিদিন একটা না জায়গা, ওইটা পারে নাই কখনো, কিন্তু অনেক ডিসপায়ার ছিলাম ব্যাপারগুলোতে আমি, যে ধরো প্রেমের চিঠি দিয়েছি তো চলো আজকে তো ওটা নালিশ কি বাসায় করবো, তার আগে আমি নালিশ বানাই দিতাম ওটা নিয়ে। তোমাকে ভয় পেতো না তাহলে প্রেমের প্রস্তাব হ্যাঁ। দিতে? সবাই ভয় পেতো। ভয় পেয়েও যে করতো আমাদের ভালো লাগতো মনে মনে, কিন্তু তারপর মনে হতো কেন দিছিস দিস কেন, দিবি কেন? তো এরকম কত চিঠি পেয়েছো জীবনে?
অনেক, মানে আমি তো ওইভাবে গুনি নাই। তো চিঠি কি মানে কখনো কালেক্ট করে রেখেছো? না, আমার বড় খালামণিকে দিয়ে দিতাম, উনি পড়তো, পড়ে পড়ে শোনাইতো এবং সব সব মানে হয় না, উনি মজাটা নিত আর কি। বাসায় কোনো বাহানা দিয়ে ডেটিং এ যাওয়া হয়েছে কিনা না। ছোটবেলায় স্কুল No. কলেজ লাইফে? ওকে, প্রথম কাউকে রিফিউজ করছো কবে? ওইভাবে তো সামনাসামনি কেউ এসে বলে নাই। আমার কথা হচ্ছে ভাই, সামনাসামনি এসে বললো আমি অনেক ওয়েট করতাম যে কেউ সামনে এসে হিরোর মতো করে বলবে, শোনো আমার তোমার ভালো লাগে, তোমার ভালোবাসি, চলো বিয়ে করি, মানে চলো এই মানে হয় না যে যাই হোক। তুই চিঠি দে, অমুককে বলা সমুককে বলা, মনে তো এর দিয়ে বলো, ওরা আসলে কি কেমনে হবে? বিরক্তিকর না ওরা- বিষয়গুলো? ওরা দৌড়ানি দিছি আর মনে হচ্ছে এটা হবে না তো। মানে ইম্যাচিউর লাইফে মানে ওরা ছোটবেলায় হয়তো ওটা থাকছিল, কিন্তু আচ্ছা তো বড় হওয়ার পরে মনে হয় আমি সব, হ্যাঁ আমি বলছি। খুব ভালো, মানে যে কারোর জন্য অনুভূতি তুমি চেপে রাখো না, না, এটা পারি একটা না। খুব সুন্দর গুণ তোমার। আচ্ছা, তোমার সাথে কোনো অ্যাক্টররা প্রেম করতে চায় না? মানে উচিত তো, মানে নাম বলতে হবে না। হ্যাঁ, এর জন্য তো অনেক বেশি কাজ হয়নি। খুব প্রেম করতে চাইছে। হ্যাঁ, তারপর আমার মনে হয়েছে যে আচ্ছা দেখি প্রেমটা আমি ফিল করি কিনা, তারপর দেখছি না, ও তো অন্য নায়িকার সাথে এমন, and then কাজও হয় না, প্রেমও হয় নাই। হ্যাঁ, এটা খুব ডিজাস্টার হয়েছে জীবনে, হয়তো কাজটাই আমরা ভালো করে করতে পারতাম। তো এরকম যখন দেখছি না, ও যদি প্রেমে আসলে ফোকাস থাকতো তাহলে কিন্তু প্রেমটা ভালো করেও জমতো অথবা কাজটাও হতো, কিন্তু যখন দেখছি না কাজও হয়, কাজও করতে চাও, প্রেম করতে চাও, কেমনে দুটোই তো আসলে ফেক হয়ে যাবে, Fake তখন হয়ে তো আর যাবে। হয় না। হলিউড, বলিউড, টলিউড, 3 ইন্ডাস্ট্রিতে তোমার ক্রাশ কারা? শাহরুখ খান, শাহরুখ খান, শাহরুখ খান। ভেরি নাইস। পরি কি সাঁতার পারে? হ্যাঁ, কত বছর বয়সে সাঁতার শিখছো? আমি সাঁতার শিখি নাই, একজনকে চুবাইতে যে মনে হয়েছে আমি ডুবে যাচ্ছি, তখন আমি এমনি করে উঠে পড়ে গেছি, আমি তো সাঁতার পারি। হ্যাঁ, সেম আমি গাড়ি ড্রাইভ করা আমাকে কেউ শিখায় নাই। আমার এক ড্রাইভার আমার সাথে খুব একটা ভেজাল করলো, তখন মনে হচ্ছে ধুর চা, ওরা বের করে দিয়ে মনে হচ্ছে আমি জ্যামের মধ্যে আমি দুপুরবেলা নেমে গেলাম, আমার নানু ভাই হসপিটালে ভর্তি ছিল, তখন আমার মনে হচ্ছে ও মাই গড, আমি ড্রাইভ পারি কেমনে। ও ওয়াও। অভিনয়ে না আসলে কি হতে? পুলিশ। পুলিশ হতে। তোমার বাবুদেরকে কি কখনো অ্যাক্টিং এ দেখা যাবে কিনা? এইটা তো আমি জানি না, এটা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ওদের দেম, choice, ওরা ওরা যদি যা ইচ্ছা ইচ্ছা তাই করতে পারে। করতে। ভেরি নাইস, ভেরি নাইস। তোমার পছন্দের 5 জন পরিচালকের নাম বলো। সেটা আমাদের দেশেও হতে পারে, কলকাতার ইন্ডাস্ট্রিও হতে পারে, মুম্বাইয়ের ইন্ডাস্ট্রিরও হতে পারে। সঞ্জয় লীলা বানসালি, Yeah. গিয়াসুদ্দিন সেলিম, সঞ্জয় লীলা বানসালি, আনন্দ বিশ্বাস। আনন্দ বিশ্বাস, বাহ সুন্দর। কষ্ট পেলে পরি কি করে? কাঁদে, রাগ করে, ভাঙচুর করে, নাকি চুপ কষ্ট হয়ে পাওয়ার যায়? ধরনের উপর আসলে ডিপেন্ড করে আমি কিভাবে কষ্ট পাচ্ছি, তো যে কোনো কিছু হতে পারে। এনিথিং ক্যান হ্যাপেন। এটা মুডের উপর ডিপেন্ড করতেছে আসলে, কোন মুডে তুমি কষ্ট পাচ্ছ, তাহলে সেই মুড অনুযায়ী তোমার রিয়াকশন হবে। ভেরি গুড। ভবিষ্যতে পার্লামেন্টে তোমাকে দেখা যাবে কিনা? মানে পলিটিক্স করার ইচ্ছা আছে? গ্যারান্টি নাই, মানে ইচ্ছা নাই, হ্যাঁ। গ্যারান্টিও নাই, মানে হয়েও যেতে পারে। হয়ে যেতে পারে, হ্যাঁ একদম সেটাই। লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, কখন কি হয় সেটাকে আমরা বলতে পারি না কি? একদমই। কিন্তু আমি যদি এরকম কোনো দায়িত্ব নেই, আমার হ্যাঁ, মনে হয় হ্যাঁ। ভালোই হবে লোকজনের জন্য, দেশের জন্য। বাংলাদেশে তোমার পছন্দের রাজনীতিবিদকে? আমি তখন রাজনীতিতে যাই নাই, উত্তরটা জমা রাখি। ওকে। আদালতের কেডি পাঠক অর্থাৎ রণিত রায়ের সঙ্গে লং ড্রাইভে গেলে কোন বিষয়ে গল্প করবে? এটা কেউ মানে এটা কিভাবে আসলো, এটা কে বলছে এখানে? এটা কেউ আমার সিক্রেট জানে। কেউ তোমার সিক্রেট জানে? হ্যাঁ, উনি আমার ক্রাশ। ওকে ও মাই গড, আমার বিশ্রী লেভেলের ক্রাশ ওনার উপরে আমার। ওকে, সেজন্য জিজ্ঞেস করুন। ধরো ওনার সাথে লং ড্রাইভে গেছো, গেলে কি কি নিয়ে গল্প করবা? মানে গল্প করবা কি নিয়ে, সেইটা কোশ্চেন করতে, একদম স্পেসিফিক হ্যাঁ, কোশ্চেন। আমি চলেও গেছি যে চলে হ্যাঁ, গেছি। বাকি কি করবা না করবো ওগুলো জিজ্ঞেস করি না, জিজ্ঞেস করি just কি নিয়ে গল্প করবা যদি গল্প করো। আমি জানি না ওকে, বোঝা ভাবো কোন যাচ্ছে, লেভেলের ক্রাশ। বোঝা যাচ্ছে যে অনেক মানে ভয়ঙ্কর লেভেলের ক্রাশ। আমি কিন্তু কথা শুনবো, আমি কিছু বলবো না। রণিত রয়ের সঙ্গে তোমার স্ক্রিন শেয়ার করার কোনো ইচ্ছা আছে ও কিনা? ভাই, আমি বাসা যাবো। Okay. আমি জানি না, আর্টিস্ট হিসেবে ওভাবে আমি এখনো চিন্তা করি নাই যে উনি একজন আর্টিস্ট, আমিও আর্টিস্ট, কাজ করব, ওই ধরনের আমার কোনো চিন্তা আসে না। যতটা আসে যে উনি আমার ক্রাশ, তো
তো হ্যাঁ, বাসায় যে হয়ে চিন্তা যেতেও করতে পারে, হবে। ওই যে বললাম লাইফ ইজ আমি জানি না, আনপ্রেডিক্টেবল, কিন্তু উনি আমার ক্রাশটা, এটা হচ্ছে অনেক বড় কথা। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তুমি খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছিলে, তার যে দিকটা তোমার ভালো লাগে? উনি এখন হাম্বল, মানে উনি অনেক আন্তরিক এবং মানবিক মানুষ, এটা আমার মনে হয়। ওয়েল ম্যানার্ড, খুব সুন্দর কথা বলেন। ধরো তুমি এই দেশের প্রধানমন্ত্রী হলে কোন কোন দিকগুলো পরিবর্তন করবে? দেখো, এই জিনিসগুলো তো অনেক সিরিয়াস ম্যাটার, যে ধরো উত্তর দিলাম আর হয়ে গেল, ব্যাপারটা এরকম না। তো আমার মনে হয় আমি প্রধানমন্ত্রী হয়ে হিসেবে আমি হব, তারপরে এই জিনিসগুলো চাই, এটা না। আমি একজন ধরো নাগরিক হিসেবে যদি চাই যে কি কি জিনিসগুলো আমি চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে প্রথম হচ্ছে নারীদেরকে যেভাবে মানে নারী সমাজকে যেভাবে আমরা ছোট করি, এই দিকগুলো আমরা একটু সিরিয়াসলি দেখব। দ্বিতীয় হচ্ছে এই মুহূর্তে যদি বলো, মানে ইন্টারনেটে যেভাবে মানুষ হ্যারাস হয়, এই জিনিসগুলোতে আমরা অনেক বেশি আইন দেখাই কিন্তু প্রয়োগ করি না। এটা একদম দেনান হতে হবে, যে আইন আছে মানে এটা প্রয়োগ হতে হবে। এবং তুমি জানো আমরা কত ধরনের সাফার করি এই জিনিসগুলো নিয়ে। এটা যদি দু একটা অ্যাকশন হয়, আমার মনে হয় এটা কমে আসবে খুব রাতারাতি। ওইটা আমি একদম প্রথমেই করব, যে কাউকে নিয়ে হুদাই একটা মিম বানানো যাবে না, এটা ট্রোল করা যাবে না। এই জিনিসগুলোর উপর একটু বেশি ফোকাস দিব। অ্যান্ড দেন মানুষের সব থেকে বড় কথা হচ্ছে শান্তি। শান্তি কোথায় কোথায় কিভাবে কোন কোন জিনিসের উপরে আসলে আসবে, সেগুলোতে আমি ফোকাস করব। ধরো তুমি জীবনে কখনো রিয়েল লাইফ গ্যাংস্টারের কাছ থেকে প্রেমের প্রস্তাব পাইছো? হ্যাঁ রিয়েল লাইফ? হ্যাঁ, প্রেম হয়েছে। প্রেম হয়েছে? হ্যাঁ, তুমি জানো না? ও মাই গড, আমি যাওয়ার সময় ওই গল্প শুনবো তোমার সঙ্গে গাইতে। এখন না, আমি জাস্ট একলা শুনতে চাই ওই গল্প। উফ, এটা তো আমার চাইল্ডহুড ড্রিম ছিল। হ্যাঁ, একদম চাইল্ডহুডে একদম প্রেম, যখন প্রথম প্রেমটা বুঝছি, মানে প্রেমটা যখন জমছে আমার জীবনে, তখনই এরকম রিয়েল লাইফ গ্যাংস্টার। উফ। পরি কখন প্রেমে পড়ে? কখনো মনে পড়ি, এটা আমি জানি না। মানে হোয়াট অ্যাট্রাক্ট ইউ ইন এ ম্যান, মানে একটা মানুষ, আমি আসলে মানুষের প্রেমে পড়ি, ব্যক্তি মানুষের। আমার কাছে কোনো ম্যাটার করে না ও দেখতে কেমন, লম্বা না খাটো, ইভেন আমার বয়সও ম্যাটার করে না। যদি এরকম হয় যে তুমি তো এই বয়সের ছেলের প্রেমে পড়তে পারো না, সে হোক বুড়া হোক অনেক ইয়ং, আমি জানি না। তো প্রেমে পড়ে মানে কি, মানে কেন পড়ে? পরীকে কোন জিনিসটা অ্যাট্রাক্ট করে বা ভালো লাগে? মানে হ্যাঁ, আমি জানি না তুমি কোন প্রেমের কথা বলতেছো। একদম আমি কিন্তু তোমার প্রেমে পড়ে গেছি। ধরো মানুষের প্রেম, হ্যাঁ তুমি আমার মানুষ প্রেমটা হয়, মানে আমি মানুষের প্রেমে পড়ি, এটা আমার ন্যাচার। একদম আমি মানুষের প্রেমে পড়ি, আমি মানুষের প্রেমে পড়বই, এটা আমার কেউ ঠেকাতে পারবে না। মানে একদম আমি বলছি না যে ধরো রোমান্টিক প্রেম, ওইটা তো একটা ওকে, এটা একটা মানে ধরো আমার কাছে মনে হয় যে ধরো আমরা প্রথম প্রেম আসলে আমাদের মানে যেটা অ্যাট্রাকশন হয়, তারপরে উই গেট টু নো ইচ আদার দ্য পারসন। প্রেমটা হয় তারপরে, প্রথম যেটা হয় দ্যাট ইজ মানে অ্যাট্রাকশন আমার কাছে মনে হয় সবসময়। তা তুমি একটা মানুষের সাথে কথা না বললে, মানুষের সাথে না মিশলে তুমি বুঝবা কিভাবে মানুষটাকেই বা চিনবা আমার কিভাবে? দেখো প্রেমটা হয় কিভাবে, ধরো আমি একটা মানুষের সাথে কথা বললাম, 5 মিনিট কথা হলো, তারপর মনে হলো 5 মিনিটের কখন 15 মিনিট হয়ে গেছে আমি জানি না। এন্ড দেন আমার কথা বলতে ওনার সাথে আরাম লাগতেছে, কমফোর্টেবল ফিল করতেছি। এন্ড দেন মনে হয় ওকে ফাইন, আজকের পরেও আমরা কথা বলতে পারি, বা কথা বলাটা শুরু হয়, আস্তে করে কি যেন একটা হয়। এন্ড দেন মনে হয় যে আচ্ছা, এটা হয় না যে মানুষের সাথে কথা বলতে চাই, হয়তো এটাই আমার কাছে প্রেম, আমি জানি না, এটা আমার সাথে হয়। সুন্দর সুন্দর। তো ওই ইনভলভমেন্টটা থাকতে হবে। পরি কি কখনো বদ জিনের দেখা পেয়েছে? জিন না, জিন কিন্তু মানে জিন ভূতে বিশ্বাস করো তুমি? এটা তো কোরআনেই আছে যে আছে আসলে জিন। মানে কোনো এক্সপেরিয়েন্স করছো জীবনে কখনো? না কখনো করো নাই? না, বাট আমি অন্ধকার ভয় পাই, আমার অন্ধকারই জিন মনে হয়। হোয়াট অ্যাবাউট মানে ধরো মানুষ রূপী কোনো বদ জিন টাইপের না, ও তো চারপাশে, তাকাও চারপাশে আছে। তুমি কি জিনের বাচ্চাটা দেখছো? হরর ভাল লাগে তোমার? হ্যাঁ, ভালো লাগে, হরর সিনেমাটার মধ্যে দেখতে মজা লাগে। দেখতে মজা লাগে না? তাহলে তুমি জিনের বাচ্চা দেখো চরকিতে। জিনের বাচ্চা? জিনের বাচ্চা একটা কন্টেন্ট। তুমি? আমি জিনের মা, বুঝছো?
জিনের মা করছি। প্লিজ, আমি ঘাবড়ায় গেছিলাম। কি হইলো? ওকে, তোমার পরে, তোমার চোখে দেখা, তোমার পরে নট ইউ, সবচেয়ে সুন্দরী কে? সুন্দরী বলতে মানে চেহারাই সুন্দরী? চেহারায় সুন্দর বা মানুষ হিসেবে সুন্দর? আমার কাছে সবাই সুন্দর লাগে, বিশ্বাস করো। মানে বলবা যে হ্যাঁ একটু অন্যভাবে উত্তর দিচ্ছি, এভাবে দেওয়া উচিত না, আমি তো সরাসরি উত্তর দিই, কিন্তু আমার কাছে সবই সুন্দর লাগে। কারো কথা সুন্দর লাগে, কারো দেখতে সুন্দর লাগে, কারো চুল সুন্দর লাগে, আমার কাছে সবাই সুন্দর। মানে তুমি কাকে অসুন্দর বলবা বলো? নায়িকা হয়েছে মানে ও সুন্দর থাকতে হবে। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির সমস্ত নায়িকারা সুন্দর। তো সুন্দর না হলে ওরা নায়িকা কিভাবে? হ্যাঁ, তো আমি কিভাবে অসুন্দর বলবো বলো? সেটাই। চলচ্চিত্রে তোমার সবচেয়ে প্রিয় একজন পরিচালকের নাম তুমি তখন বলছিলে, শাহ আলম মন্ডল। উনি পৃথিবীতে আর নেই। ওনার সঙ্গে তোমার কোনো সুন্দর স্মৃতি দিয়ে শেষ করতে চাই আমাদের আজকে অনুষ্ঠানটা, স্মৃতিচারণ করে শেষ করতে চাই। স্মৃতিচারণ, উনি এমন একটা ভরসার জায়গা ছিলেন আমার। আমি ওনাকে নিয়ে কিভাবে বলবো আমি জানি না। মানে উনি না হলে তো আমি আসলে আমি হতাম না। উনি আমার প্রথম সিঁড়ি। ওনার কোন দিকটা তোমাকে ওই ভরসার বা ওই নির্ভরতার জায়গাটা শক্ত করেছে তোমার ভেতরে? মানে উনি যেভাবে কথা বলতেন বা যেভাবে তোমাকে বুঝিয়ে দিতেন। উনি কিন্তু খুবই মানে খুব তুমি কথা বললে বা দেখলে ওরম মনে হবে না যে খুবই এক্সপেক্টেড ওনার মধ্যে আছে। আমি মিট করেছি ওনাকে। তুমি জানো খুবই র্যান্ডম একজন মানুষ, যে উনি অনেক সরল মানুষ হিসেবে। এটাই পয়েন্ট, অনেক সরল একটা সরলতা। ওই সরলতা দিয়ে যে কাউকে জাজ করাটা, যে তুই পারবি, মানে এই তুই পারবিটা, ওই যে কনফিডেন্ট নেই বলা, যে তুই বিশ্বাস করতে পারবি, যেটা আমার মধ্যে কোনোদিনও ছিল না যে আমি পারবো। উনি এটা আমাকে দিচ্ছে। আমার জীবনে কেউ কিছু দিক আর না দিক, কিন্তু উনি আমার জীবনে কনফিডেন্টটা দিয়ে গেছে। ভেরি গুড। আমাদের আজকের অনুষ্ঠানের প্রশ্ন, আমার টিপিক্যাল প্রশ্ন করা শেষ। তুমি বলো তোমার কেমন লাগলো আজকে আমার সাথে আড্ডা মেরে? আমার একদমই মনে হয় নাই যে আমি খুব গোছগাছ করে কোনো একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে মানুষ সবাই দেখবে এটা মাথায় ছিল না। এখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ সবাই দেখবে। তাহলে যারা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু একটা বলো। হ্যাঁ, কিন্তু আমরা খুবই কমফোর্টেবলি একটা আড্ডার মধ্যে ছিলাম, যেখানে সাজানো গোছানো কোশ্চেনগুলো সে আমাকে করে নাই। আমি এটা বিশ্বাস করি, তাই না? সাজানো গোছানো কোশ্চেনগুলো আমি আমার মতো করে খুব ক্যাজুয়ালি। হ্যাঁ, আমার মনে হয় আড্ডাটা খুব জমেছে এবং সবাই অনেক অনেক এনজয় করবে। হ্যাঁ, একদম ভেতর থেকেই আমরা যেভাবে ভেতর থেকে বলেছি কথাগুলো, ওভাবেই রিসিভ করবেন, ওভাবেই বুঝতে পারবেন, এবং আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে আমরা অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ কাজ আপনাদেরকে উপহার দিয়ে দিতে পারি। থ্যাংক ইউ পরি, থ্যাংক ইউ ফর কামিং হিয়ার। এবং মানে আই এম ভেরি মাচ গ্ল্যাড টু হ্যাভ ইউ। মানে এটা আমার প্রথম হোস্টিং এর প্রোগ্রাম, আমি প্রথমবার মতো হোস্ট করছি, এবং আমি তোমাকে অতিথি হিসেবে পেয়ে, এবং আজকে টুডে মানে আই নো ইউ বেটার। তাই বলে ক্যামেরার সামনে? হ্যাঁ, সো আই নো ইউ বেটার অ্যান্ড ইউ আর সাচ অ্যান অ্যামেজিং পারসন, ইউ আর সাচ এ ব্রেভ ওম্যান অ্যান্ড সো মেনি পিপল তোমার থেকে ইন্সপায়ার হয়। তুমি প্রচুর মেয়েদেরকে ইন্সপায়ার করো। ইনশাল্লাহ তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক, বডি নিয়ে তোমার স্বপ্ন পূরণ হোক, তোমার সব স্বপ্ন পূরণ হোক। আমি মন থেকে তোমার জন্য এই দোয়া করতে চাই। আমি নিজেও তোমার থেকে অনেক শিখি। আমি তো একা একা পারবো না, তোমরা যেভাবে আছো, স্পেশালি তোমাকে আমার লাগবে। I will be there, I will be there, I will be there, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গল্প আমাদের শেষ করতে আজকে ইচ্ছে করছে না, তারপরেও যেহেতু এটা একটা অনুষ্ঠান, গল্পটা আমাদের শেষ করতেই হয়। এই আয়োজনে তারকাদের গল্পে দেখতে নজর রাখতে হবে আপনাদের এশিয়া পোস্টে, এই অনুষ্ঠানে, এপিস্টার অনুষ্ঠানে। প্রিয়জনের সাথে আপনাদের ঈদ খুব আনন্দে কাটুক, এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। পরবর্তী এপিসোডে দেখা হবে অন্য কোনো কারোর সঙ্গে। টাটা। Yes! চলো লাগছে, বাড়ি যাই। শান্তি লাগছে, আমাদের অনেক গল্প করে আড্ডা মেরে শান্তি লাগছে।